আর তাছাড়া ক্লাসে তো পুরো জিনিসটা ক্যাচ করতে পারি না, তো আপনি যে ভিডিওটা তো রেগুলার দিয়ে দিচ্ছেন আমাদের খুব সুবিধা হয়। হুম। কিন্তু স্যার গত ক্লাসে রেকর্ডিং একটু প্রবলেম ছিল, তো কেজিআর এর আগে যে মানে টপিকটা ছিল হুম। সেই টপিকটা স্যার ভিডিওতে আসে নাই। আপনি কি একটু কাইন্ডলি আজকে এটা একটু আলোচনা করবেন স্যার? কারণ আচ্ছা, সমস্যা নেই। কেজির আগে কি ছিল? কেজিআর এর আগে জানি না স্যার, কেজিআর পর্যন্ত করতে পারছি, আচ্ছা, মানে ওইটা কেজি ভিডিওতে কেজিআর ছিল কেজিআর স্যার। কি পুরোটা ছিল? হ্যাঁ স্যার, কেজিআর ও পুরোটা আচ্ছা পাইছি। আচ্ছা, তাহলে এবং কেজির আগে ছিল আপনার এলএসআই। হ্যাঁ, এলএসআই। স্যার তারপরে হচ্ছে যে যে যেগুলো পেলাম যে অ্যাডসেন্স মার্কেটিং সেটাও কমপ্লিট করতে পারছি। তারপর হচ্ছে আরেকটা মার্কেটিং, ওই মার্কেটিং না কিওয়ার্ড রিসার্চ? হ্যাঁ কিওয়ার্ড ডিজাইন স্যার, হুম। অ্যাডসেন্সেরটাও পাইছি। তারপর আরেকটা ছিল সার্ভিস ওয়েবসাইটের জন্য স্যার, ওগুলো কমপ্লিট কেজিআর পর্যন্ত মানে ছিল আর কি। তার আগে কিছুটা অপশন এলএসআইটা মানে পাননি এই তো? ওটা স্যার ওখানে তো জানি না কি কি ছিল, এলএসআই আর কিছু ছিল কি? হুম, ছিল। আচ্ছা, যদি এলএসআইটা না পান তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো, আপনাদের পরে বলবো, আমাকে একটু রিভিউ ক্লাসে মনে করাই দিন, আমি দেখা দেবো, সমস্যা নেই। স্যার আমি আজকে গ্রুপে যেটা দেখলাম মানে অনেকের হয়তো এই প্রবলেম, মানে আমরা ভিডিও দেখে নোট করি তো স্যার, মানে ক্লাসে শুধু শুনি আপনি যে জিনিসগুলো বোঝান, তো অনেকের স্যার কথা বোঝা যাচ্ছে না মনে হয়। ঠিক আছে, পাবেন। এলএসআইটা আপনাদের নোট করে রাখেন, আমাকে রিভিউ ক্লাসে বললেন, আমি দেখাই দেবো, সমস্যা নেই। স্যার আমি বলি, আমি হচ্ছে আগের দিনের ক্লাসে যেটা পাইছি সেটা হচ্ছে মানে আপনি যেভাবে বলছেন অ্যাফিলিয়েট বেস দুই ধরনের, ইনফো আর মানি পর্যন্ত। ইনফরমেশনালটা কি কিভাবে হতে হবে কি টুলস দিয়ে, মানে এখানে পর থেকে শুরু হয়েছিল আর কি ক্লাসটা, পরের দিন আপনি যেটা শুরু করছেন কেজিআর পর্যন্ত, মানে এইটুকুর মধ্যে আপনি যদি একটু বুঝিয়ে দেন ভালো হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে আপনার যেটা ছিল আমাদের অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড পার্টটা ছিল। তো জি আমরা গত ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি স্যার ক্লিয়ার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার আচ্ছা, শোনা বলেন, যাচ্ছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলেন। আমার আগের দিনের ক্লাসে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো আমরা এই মানে প্রফিটেবল নিচটাকে যে ম্যাট্রিক্সের মধ্যে রেখে আমরা প্রফিট মানে ওই ধাপগুলো ক্লিয়ার করলাম, সেখানে 4 নাম্বার যে ধাপটা ছিল সেটা প্রফিটেবল, ওটা তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার পর বুঝতে পারবো যে ওই কিওয়ার্ডটা মানে প্রফিটেবল কিনা। তো স্যার আপনি রিসার্চ করার পর যে জিনিসটা বুঝতে পারলেন যে এটা আসলে প্রফিটেবল না, মানে ব্যালেন্সটা কম হয়ে যাচ্ছে, তাহলে আমার প্রশ্ন হলো স্যার মিনিমাম কত হলে আমরা বুঝতে পারবো যে এই রিসার্চটা মানে কিওয়ার্ড রিসার্চটা প্রফিটেবল? আচ্ছা, এখানে আপনাকে দেখতে হবে যে তার ফ্যাক্টরগুলো, যেমন আপনাদের যেটা ছিল, পিএ ছিল, ডিএ স্কোর ছিল, তারপর র্যাঙ্কিং ডিফিকাল্টি ছিল। হ্যাঁ, সো এই সমস্ত কিছু মিলে কিছু লিমিটেশন আমি বলে দিছি না, যে কোনটা আপনার হ্যাঁ কতটুকু হইলে নিতে হবে। হ্যাঁ, সব লিমিটেশন গুলো জানতে পারছি, কিন্তু ব্যালেন্স সর্বশেষ যেটা হয়েছিল এটা হচ্ছে কিওয়ার্ড এফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ পার্ট 1-এ হুম। কিওয়ার্ড রিসার্চ, তো 8 পয়েন্ট কত যেন আসছিল ইউএস ডলার, তো আপনি ইউএস ডলার, বলছিলেন আচ্ছা। প্রফিটেবল হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার সর্বনিম্ন কত ব্যালেন্স হলে মানে বুঝতে পারবো যে এই কিওয়ার্ডটা রিসার্চ করলে আমার প্রফিটেবল হবে? এইখানে সর্বনিম্ন আমাদের কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আপনার রেভিনিউ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনার ইনকাম। এখন আপনি যদি $8 নিয়ে খুশি থাকেন তাহলে এটা নিয়ে আগান। আপনার যদি মনে হয় আমি মাসে $8 ইনকাম করে ভালো একটা পজিশনে যাইতে পারবো, তাহলে এটা নিয়ে আগাইতে পারেন, সমস্যা নেই। না স্যার, আপনি কিওয়ার্ডটা যখন আমরা রিসার্চ করে দিব বলছিলেন যে এটা প্রফিটেবল কিওয়ার্ড হবে না, তো মানে আমরা যখন বায়ারকে দিব মানে মিনিমাম কত ডলার মধ্যে মানে রাখলে উনিও মানে বোঝা যাবে যে বিষয়টা আসলে প্রফিটেবল হয়েছে এটা সেটা বাইরের সাথে কথা বলে নিন, এক একজন বাইরের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, সো এটা বাইরের সাথে কথা বলে মিনিমাম সে কত চায় ওটা বাইরের সাথে ঠিক করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? না স্যার। না স্যার কমপ্লিট। আর একটা জিনিস আসলে কেসিআই জিনিসটা কি স্যার? কি? আহ, স্যার আমি বলি কেইআই, এটার এক্সিকিউশনটা কি আর এই জিনিসটা কি, মানে আমি কি মিস এটা করে কিছু আপনাদের করছি? লাগবে না, আচ্ছা, এটা আপনাদের দরকার তাহলে নেই। তাহলে কোনো কোয়েশ্চেন নেই স্যার। ঠিক আছে।
আচ্ছা, খালি একজনই কথা বলতেছে, বাকি আমার ভয়েস কি খালি একজনই শুনতেছে নাকি আমি ঠিক বুঝতেছি না। না স্যার, সবাই শুনছি। আচ্ছা, তাহলে বাকিদের কোনো কোশ্চেন নাই না? খালি স্যার এইমাত্র জয়েন করলাম। আচ্ছা, তো বাকিদের কোনো কোশ্চেন নাই, একজনেরই কোশ্চেন ছিল। বাকিরা তো কে কোনো কথাই বলতেছেন না। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, কেজিআর এর ব্যাপারটা স্যার, কেজিআরটা কি স্যার আমরা কি মানে এই যে এই ফোকাস কিওয়ার্ডের হিসাব করে দিব নাকি না স্যার যে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা করে দিব এই মানে কেজিআরটা মেইনটেইন করব? এই প্রশ্ন তো আপনি ক্লাসে জিজ্ঞাসা করছিলেন, উত্তর তো দিয়ে দিয়েছিলাম। স্যার কেজিআরটা তো বুঝছি, আপনি কেজিআর ফুল ফর্ম কেজিআর ওয়েট ওয়েট সম্পর্কে ওয়েট, আমি ওনার সাথে কথা বলে নিই আগে। ওনার কোশ্চেন আগে উনি বুঝছে কিনা ওইটাকে আমাকে বুঝতে হবে, তারপর আপনি বলেন। আচ্ছা, এই আরেকবার কোশ্চেনটা যদি একটু বলেন তাহলে মানে আমি একটু মানে বুঝতে, আরেকবার যদি একটু বলেন তাহলে ক্লিয়ার হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা আপনি ক্লাসেও করছিলেন, এবং এটার অ্যান্সার যেটা দিয়েছিলাম যে কেজিআরটাকে আপনারা ফোকাস কিওয়ার্ড হিসেবে কাউন্ট করবেন। ঠিক আছে, এটাকে এলএসআই হিসেবে কাউন্ট করবেন না, এটা যেন আপনার ফোকাস মানে যেই কন্টেন্টটার জন্য আপনি র্যাঙ্ক করবেন ওই কন্টেন্টটার উপরেই আপনি এটা ফোকাস হিসেবে কাউন্ট করবেন। বুঝতে পারছেন? ফোকাস কিওয়ার্ড হিসেবেই খালি খালি হ্যাঁ হ্যাঁ ফোকাস কিওয়ার্ড হিসেবেই থাকবে খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড হিসেবেই জি থাকবে। স্যার, জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, আর কারো কিন্তু কোশ্চেন? কেজিআর এর ফুল ফর্ম মিনিমাম ব্যালেন্স, কিন্তু কেজিআরটা কে কথা বলে? আপনি তো বলছেন যে পরবর্তী মানে ক্লাসের লাস্টে আলোচনা করবেন, তখন বলি। বুঝি নাই, একটু জোরে বলেন। স্যার এখানে কেজিআর হচ্ছে কেজিআর এর ফুল ফর্ম, তারপর কেজিআরটা কিভাবে বের করব সেই হ্যাঁ জিনিস পর্যন্ত ছিল ভিডিওতে, সেটা আমি কমপ্লিট করছি। হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি কেজিআর জিনিসটা কি, এটা তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও, হ্যাঁ। কিন্তু আপনি কিওয়ার্ড বললেন, এটা হয়তো আগে আলোচনা করছেন যেটা আমি জানি না, তো আপনি তো বলছেন পরে আলোচনা করবেন, তখন হয়তো বুঝতে পারবেন। পরে আবার কি আলোচনা করব? ওই দিনই তো আমি সব বুঝাই দিয়েছি কেজিআর কি, কেন ইউজ স্যার করতে আপনি হয়। বললেন না যে যে জিনিসগুলো রেকর্ড হয়নি আপনি পরে জিনিসটা বুঝাই দিবেন, বলছেন ভিডিও শেষের দিকে। ওটা তো এলএসআই, কিন্তু কেজিআর কি এটা আমার রেকর্ডিং এ নাই নাকি? উম, স্যার পুরোটা ওই যে আমি বললাম যে এটার এভরিভিশন ফুল ফর্ম পর্যন্ত ছিল আর কি, তার আগে কেজিআর জিনিসটা কি ওগুলো নাই আর কি। ওগুলো নাই? না স্যার, মানে আচ্ছা ফুল ফর্ম, তারপর আচ্ছা কেজিআর মিনিমাম কত হলে নিতে পারবো, কেজিআর কিভাবে বের করব আচ্ছা, এটা। তাইলে তাইলে এখন কেজিআর সম্পর্কে কতটুকু বলা আছে ওইটা বলেন। স্যার কেজিআর সম্পর্কে, কেজিআর ফুল ফর্ম, কেজিআর হুম চার্টটা মানে কিভাবে আমি কেজিআরটা বের করব, হুম কেজিআর এর সূত্রটা হুম এইটুকু, আর কেজিআর ভলিউম কতটুকু হলে আমরা নিতে পারবো সেটা। হুম। আর কেজিআর এর বেনিফিট, বেনিফিট কেজিআর বলি ওগুলো নেই? বলা নেই, বলা নেই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কেজিআর এর ব্যাপারটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে যদি আপনি র্যাঙ্কিংয়ে আনতে চান খুব অল্প সময়ের মধ্যে, তাহলে এটাকে আপনার মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলা হয়, যেটার খুবই অল্প সময়ের মধ্যে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। এবং এই কেজিআর হচ্ছে আমাদের এমন একটা মেথড যেটার মাধ্যমে আমরা ওই ধরনের কিওয়ার্ডগুলোকে খুঁজে পেতে পারি, যে এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমার ওয়েবসাইটটা অপটিমাইজ করি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হয়তো 14 দিন বা 15 দিন বা 18 দিনের মধ্যে আমার ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তো এই ধরনের কিওয়ার্ডগুলোকে আপনার কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলা হয়। বোঝা গেছে? মানে কিওয়ার্ড চার্ট ব্যবহার, মানে কেজিআর ব্যবহার করে আমরা যেই কিওয়ার্ড গুলো সার্চ করব সেগুলো দিয়ে তাড়াতাড়ি এসইওটা র্যাঙ্কিং করা যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি এটা বুঝতে র্যাঙ্কিং করবে। পারছি। আচ্ছা, তো এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালিসিস, এবং কম্পিটিটর অ্যানালিসিসে আমাদের কম্পিটিটর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালিসিস আলোচনা করব। আর যদি সময় থাকে তাহলে কন্টেন্ট রাইটিংটাও আজকে শুরু করে দিব যদি সময় পাই।
আচ্ছা, আপনারা ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে তো সবার নাকি? জি স্যার, ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। স্যার, অবশ্যই। স্যার ইনশাআল্লাহ স্যার। স্যার এই 2 ঘন্টা সময় স্যার এখানে ব্যয় করি স্যার, কি মনে করেন? ম্যাথ স্যার দিল মাত্র 4-5 জন, এখানে আছে কয়জন? 25 জন। বাকিদের কি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা নাই নাকি আমার ভয়েস শোনা যায় না কোনটা? জি ভাই সব স্যার আমার প্রবল ইচ্ছা। আচ্ছা, তা আপনাদের যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে আপনাদের ইংলিশ কিন্তু ভালো হইতে হবে। হ্যাঁ, আপনাদের ইংলিশের প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ ঠিক আছে। অনেকে আপনার রিসার্চকে বলে রিচার, মানে সার্চকে বলে সার্চ সামথিং, মানে উচ্চারণটা কিন্তু প্রপার হয় না। তো এই ধরনের ধরেন ক্লায়েন্টের সাথে আপনি যদি মিটিং করেন, হ্যাঁ, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আসো আমরা একটু জুমে অনলাইনে একটু ডিসকাশন করি, তো আপনাদের প্রোনাউন্সিয়েশন যদি এই ধরনের প্রবলেম হয়, রিচার্জ মানে কিওয়ার্ড রিসার্চে বলেন রিচার্জ, বা এই ধরনের সার্চকে বলেন সার্চ, মানে এই ধরনের যদি প্রোনাউন্সিয়েশনে যদি প্রবলেম হয়, তো এটা অনেক ক্লায়েন্ট কিন্তু পজিটিভলি নেবে না। ওকে, সো ফ্রিল্যান্সিং আপনার অবশ্যই স্কিল তো হইতেই হবে, জিনিসগুলো জানতেই হবে, বাট আপনার ইংলিশও কিন্তু ভালো হইতে হবে, বিশেষ করে আপনার প্রোনাউন্সিয়েশনগুলা ঠিক আছে। এবং গ্রামারেরও একটা ব্যাপার আছে, গ্রামার যে খুব হাই লেভেলের হইতে হবে তা না, মোটামুটি লেভেলে গ্রামার হইলেও চলবে, ঠিক আছে। সো ইংলিশে যদি কারো দুর্বলতা থেকে থাকে তো আমি বলবো যে আপনার স্পোকেন ইংলিশে একটু চর্চা করেন। আচ্ছা, এখন আসেন কম্পিটিটর অ্যানালাইসিস যদি আমি শুরু করি। সো এখন যেটা হবে সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস জিনিসটা কি এবং আমরা এটা কেন করব, প্রথমে এটা দিয়ে শুরু করি। কম্পিটিটর অ্যানালিসিসের ব্যাপারটা হচ্ছে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে, বিভিন্ন অ্যাফিলিয়েট বলেন বা সার্ভিস বেস ওয়েবসাইট বা যেটাই বলেন না কেন, এখন এই কিওয়ার্ড রিসার্চের সময় আমাদেরকে ওই যে ক্রাইটেরিয়া, ঠিক আছে, যেটা আছে আমাদের এভিপি, এভিডিএ, তারপর র্যাঙ্কিং ডিফিকাল্টি, তারপর অ্যাকচুয়াল কম্পিটিটর, আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল না কিওয়ার্ড রিসার্চের সময়, আমরা এগুলো বাইর করছিলাম, মনে আছে গত ক্লাসে? জি তো জি স্যার। এখানে আমরা ওইটা, হ্যাঁ, তো এইখানে আমরা ওইটা তো বাইর করবোই, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে আমাদের এই কম্পিটিটর অ্যানালিসিসও কিন্তু করতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি আমাদেরকে কিন্তু কম্পিটিটর অ্যানালিসিসও করতে হবে, এবং এই কম্পিটিটর অ্যানালিসিস করার মাধ্যমে আমরা যদি দেখি যে আমরা যে পার্টিকুলার কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছি এইখানে আমাদের কম্পিটিটররা খুব ভালো পজিশনে আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরেন আইসড কফি মেকার, ধরেন আমি এই পার্টিকুলার কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছি, এখন এই কিওয়ার্ডে আমার কম্পিটিটররা বেশ ভালো পজিশনে আছে, হ্যাঁ, তো তাহলে কিন্তু আমাদের তখন ওই কিওয়ার্ড নিয়ে আর আগানোটা ঠিক হবে না। কেন হবে না? কারণ আমাদের কম্পিটিটর যারা আছে, ধরেন ফুড নেটওয়ার্ক বা এম মিস্টার কফি বা আপনার refinery29.com, এই কম্পিটিটররা আমাদের থেকে অনেক ভালো একটা স্ট্রং পজিশনে আছে। সো আমি যদি এখন এখানে কাজ করি তো এদেরকে টপকানো আমার পক্ষে খুবই টাফ হবে, ঠিক আছে। টাফ হবে ইন দ্য সেন্স অফ মানি, ইন দ্য সেন্স অফ টাইম, দুই দিক থেকে আমার পক্ষে কিন্তু এদেরকে ওভারকাম করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি কিওয়ার্ড রিসার্চ আমাকে তো করতে হবেই, আমি যদি র্যাঙ্ক করতে চাই, এর তো কোনো অল্টারনেটিভ নাই, বাট অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি কম্পিটিটর অ্যানালিসিসও কিন্তু করতে হবে। কম্পিটিটররা কতটুকু পারফর্ম করতেছে, তাদের স্ট্রেং কীরকম, ঠিক আছে, এটাও কিন্তু আমাকে মেজারমেন্ট করতে হবে। এবং এখান থেকে আমি যদি দেখি যে আমার এই কম্পিটিটর যারা আছে, আমি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছি, তারা বেশ ভালো একটা পজিশন দখল করে আছে, তাদের খুবই ভালো, লেভেল খুবই হাই, তো তাহলে আমাকে কি করতে হবে, তখন ওই কিওয়ার্ডটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো এই কম্পিটিটর অ্যানালিসিসের উদ্দেশ্য হচ্ছে আমার ওই লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করা, ঠিক আছে, লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করা, যেটার মাধ্যমে আমি খুব সহজেই আপনার র্যাঙ্কিংটা করতে পারি। সো কম্পিটিটর অ্যানালিসিস কি এবং আমাকে কেন এটা করতে হয়, এই জিনিসটা কি ক্লিয়ার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? ক্লিয়ার স্যার। কি সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া স্যার, শুনতে পাচ্ছি, আজান দিচ্ছে তো জি তাই স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? জি না। স্যার একটা না কোশ্চেন স্যার। ছিল স্যার। হ্যাঁ বলেন।
এখন বিষয় হচ্ছে স্যার, আহ, একজন ওয়েবসাইটের মালিকের উদ্দেশ্য কি? তার ওয়েবসাইটে ট্রাফিক, হুম মানে লোক সমাগম হবে, এটাই তো তার উদ্দেশ্য নাকি? হুম এখন লো কম্পিটিটিভ কিওয়ার্ড সবসময় কি লাভবান হবে স্যার? এটা তো খুব কম সংখ্যক মানুষে এটা সার্চ করবে। হুম কম সংখ্যক মানুষ সার্চ করলে কম সংখ্যক লোকের ট্রাফিক হবে ওয়েবসাইটে, তখন তো ওই ওয়েবসাইটের মালিক লাভবান হবে না। আচ্ছা, মানে আপনি বলতেছেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমি নিলাম, বাট আমার যদি এখন ট্রাফিক কম হয় তাহলে তো লাভ নেই, তাই না? লাভ নাই স্যার। হ্যাঁ, ঠিকই আছে। সো এই জন্যই তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি, তো তখন আমাদের প্রথমেই পার্ট কি ছিল? সার্চ ভলিউম একটা পার্ট ছিল না? জি স্যার। সো এই সার্চ ভলিউম যদি আপনার কম হয়, তার মানে ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ হচ্ছে কিন্তু কম। হ্যাঁ, তো সেটা তো আমরা তো বলেই, মানে তখন তো ওইখানেই এটা ফিল্টার আউট হয়ে যাবে। ঠিক আছে, আপনার যদি সার্চ ভলিউম কম হয় তো ওই প্রাথমিক অবস্থাতেই তো ওইটা আমরা বাদ দিয়ে দিই, কারণ এখানে তো আপনার তেমন একটা সার্চ হচ্ছে না। স্যার উনি মানে বুঝতে পারছে যে লো কম্পিটিটিভ মানে হচ্ছে সার্চ ভলিউম কম হবে। এক্সকিউজ মি আপু, আপনি বললেন না, স্যারেই বলুক। ঠিক আছে। হ্যাঁ, এটা যার কোয়েশ্চেন তাকে বলতে দেন। হ্যাঁ, হ্যাঁ, এবং স্যারের উত্তর দিলেই মানে আমি স্যাটিসফাইড হব মানসিকভাবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। সো এখানে আপনার জিনিসটা কি বুঝতে পারছেন? মানে আপনি যদি বলেন যে আমার লো কম্পিটিটিভ কিওয়ার্ড যদি হয়, তো সেই ক্ষেত্রে আমার এখানে ট্রাফিক কম হইলে তো আমার কোনো বেনিফিট নেই। বাট এটা কিন্তু আমরা যখন সার্চ ভলিউমটা বাইর করি, তখনই আমাদের সার্চ ভলিউম যদি কম হয়, তার মানে কিন্তু আমাদের ট্রাফিক আলটিমেটলি আপনার অনেক কম হয়ে যাবে। সো আমাদের এই সার্চ ভলিউমটা অবশ্যই বেশি রেখেই কিন্তু ট্রাই করতে হবে, এবং বেশি সার্চ ভলিউমের মধ্যে আমাদের কম্পিটিশন কোনটাতে কম আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হইলে এই কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের এটা বের করে নিতে হবে যে আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। তার মানে স্যার বিষয়টা হচ্ছে সার্চ ভলিউম বেশি থাকবে কিন্তু হুম, কম্পিটিশন কম থাকবে, হ্যাঁ এই তো? হ্যাঁ, সার্চ ভলিউম বেশি থাকবে এবং কম্পিটিশনটা যেন কম থাকে। জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। ওকে, তো এখন আমাদের এই কম্পিটিটর অ্যানালাইসিস যদি করতে হয়, এখানে আমাদেরকে একটা টেমপ্লেট, হ্যাঁ, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এখানে যদি দেখেন আমাদের তিনটা ওয়ার্কশিট আছে। এই যে দেখেন, একটা হচ্ছে জেনারেল অ্যানালিসিস, একটা হচ্ছে অন পেজ অ্যানালিসিস, এবং আরেকটা হচ্ছে আমাদের অফ পেজ অ্যানালিসিস। তো তিনটা পার্টে আমাদেরকে এই কম্পিটিটর অ্যানালিসিসটা করতে হবে। যার মধ্যে জেনারেল অ্যানালিসিসে আমাদেরকে এইখানে কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো আমাদেরকে কনসিডার করে দেখতে হবে যে আমাদের কম্পিটিটররা কতটা স্ট্রং পজিশনে তারা আছে। ঠিক আছে, আমাদের তুলনায় কতটা স্ট্রং পজিশনে তারা আছে। তো এইখানে আমরা যে জিনিসগুলো কনসিডার করব সেটা হচ্ছে আমাদের পিএ, ঠিক আছে, ডিএ, নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি, এবং আমাদের সোশ্যাল সিগন্যাল। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেখে বুঝতে হবে যে আমাদের কম্পিটিটররা কতটা স্ট্রং পজিশনে আছে। ঠিক আছে, কম্পিটিটররা কতটা স্ট্রং পজিশন হোল্ড করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিওয়ার্ড, ঠিক আছে, আমরা যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছি, ধরেন আমি আপনার র্যাঙ্ক করতে যাচ্ছি বেস্ট এসইও টুলস, হ্যাঁ, এই কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করতে যাচ্ছি। সো আমি যদি বেস্ট এসইও টুলস এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই, তো এখন আমাকে কম্পিটিটর, ঠিক আছে, আমাকে একজন কম্পিটিটরকে অ্যানালাইজ করতে হবে। এবং এখানে আমরা কয়জন কম্পিটিটরকে অ্যানালাইজ করব? ঠিক আছে, আমি একটা কিওয়ার্ডের এগেনস্টে কয়জন কম্পিটিটরকে অ্যানালাইজ করব? এটার অ্যান্সার হচ্ছে আমি একটা কিওয়ার্ডের এগেনস্টে 10 জন কম্পিটিটরকে অ্যানালাইজ করব। একটা কিওয়ার্ডের এগেনস্টে 10 জন কম্পিটিটরকে অ্যানালাইজ করব, 10 জন কম্পিটিটর। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমার 1 2 3 4 5, ঠিক আছে, 5 জন কম্পিটিটর আছে। সো আমি এইখানে আরও কিছু রো ইনসার্ট করি। ঠিক আছে, এখন আমার এখানে 10টা হয়ে গেল। ঠিক আছে, 10টা হয়ে গেল। সো এইখানে আমার এখন 10 জন কম্পিটিটরকে নিয়ে আসবো। ঠিক আছে, যারা এই বেস্ট এসইও টুলসে অলরেডি আপনার নাম্বার 1 মানে টপ পজিশনে আছে এই পার্টিকুলার কিওয়ার্ডে।
সো এটা যদি আমাকে করতে হয় তো তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমার লোকেশনটা চেঞ্জ করে নিতে হবে না? জি স্যার। মানে আমি যে জায়গায় র্যাঙ্ক করতে যাচ্ছি ওই জায়গায় আমাকে এটা দেখতে হবে যে কোন কোন কম্পিটিটর আপনার টপ পজিশনে আছে। তো ধরেন আমি বেস্ট এসইও টুলস, হ্যাঁ ধরেন আমি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে যাচ্ছি ফর ইউএস, হ্যাঁ ইউএস এর লোকেশনের জন্য আমি এই পার্টিকুলার কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে যাচ্ছি। তো তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই পার্টিকুলার কিওয়ার্ডে ওই ইউএস এর র্যাঙ্কিংয়ে যদি নিয়ে আসতে হয় তো তাহলে ওই ইউএস এর লোকেশনে যারা এই কিওয়ার্ডে অলরেডি র্যাঙ্কিংয়ে আছে, মানে আপনার টপ 10-এর মধ্যে যারা আছে ওদেরকে আমার অ্যানালাইজ করতে হবে। সো লোকেশন চেঞ্জ করতে হলে আমি কি করব, আমি ভিপিএন ইউজ করতে পারি, অথবা আমি আপনার এসি র্যাঙ্কিংয়ের যে টুলটা আছে গুগল লোকেশন চেঞ্জার এসি র্যাঙ্কিং, ঠিক আছে, এটা দিয়ে যদি আমি সার্চ করি, এই যে দেখেন গুগল লোকেশন চেঞ্জার, ঠিক আছে, এসি র্যাঙ্কিং, এখানে আমি চলে আসব। এখানে আমার কিওয়ার্ড কি ছিল, বেস্ট এসইও টুলস, হ্যাঁ এটা দিলাম বেস্ট এসইও টুলস। এটা দেওয়ার পর আমি কোথায় কোন লোকেশনে এটার র্যাঙ্ক করতে যাচ্ছি, ইউএসএ, হ্যাঁ কোন লোকেশনে র্যাঙ্ক করতে যাচ্ছি, আমি যাচ্ছি ইউএসএ। সো আমি ইউএসএ দিলাম, ল্যাঙ্গুয়েজ আমার এখানে ইংলিশই থাকলো, দিয়ে এখন আমি সার্চ ইঞ্জিন, ঠিক আছে, এখন আমি এই গুগলে সার্চ ইঞ্জিনে ক্লিক করলে এইটা হচ্ছে আমার ইউএসএর রেজাল্ট, মানে ইউএসএতে বেস্ট এসইও টুলসে এই ওয়েবসাইটগুলা র্যাঙ্কিংয়ে আছে। হ্যাঁ তো এখন আমার এখানে কম্পিটিটর কারা, কম্পিটিটর হচ্ছে যারা প্রথম দিকে থাকবে, ঠিক আছে, প্রথম, হ্যাঁ প্রথম 10টা ওয়েবসাইট। বাট দেখেন এখানে স্পন্সর্ড একটা কথা আছে, তাই না, স্পন্সর্ড একটা কথা আছে না, লুমার.io। এখন এ কি আমার কম্পিটিটর? না না। ঠিক আছে, এ কিন্তু আমার কম্পিটিটর না, কারণ এ কিন্তু পেড রেজাল্ট, ঠিক আছে, সে কিন্তু পেড রেজাল্টের মাধ্যমে আসছে, সো একে আমি কাউন্টে নিব না। সো আমি কাকে কাউন্টে নিব, আমি একে নিব, অর্গানিক, হ্যাঁ অর্গানিক ওয়েতে যারা আসছে, যেমন আপনার ওভারলো বা হাব স্পট বা আপনার টেক রাডার G2, ঠিক আছে, এদেরকে আমি কাউন্টিংয়ে নিব। সো এখন ওভারলো আমি যদি এটাকে নেই, এ হচ্ছে একেবারে নাম্বার 1 পজিশনে আছে, সো আমি এখানে আসলাম। সো এই হচ্ছে আমার একজন কম্পিটিটর, ওভারলো হচ্ছে আমার একজন কম্পিটিটর। এখন ওভারলোয়ের যে ল্যান্ডিং পেজটা, ঠিক আছে, যে ল্যান্ডিং পেজটা আপনার এখানে র্যাঙ্কিংয়ে আসছে, এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমি কপি করে নিব, কপি করে আমি এখন এখানে এটা বসায় দিব কম্পিটিটরস ইউআরএলে, ঠিক আছে। এখন এই ল্যান্ডিং পেজের আমার পিএ, ডিএ, নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ, কিওয়ার্ড ইন টাইটেল সহ বাকি যে ফ্যাক্টরগুলো আছে প্রত্যেকটা ফ্যাক্টর আমাকে এখন খুঁজে খুঁজে বের করতে হবে যে এ কি আমার কতটা স্ট্রং, তার পজিশন এখানে কতটা মজবুত, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখন আমার যদি পিএ ডিএ বের করতে হয়, তো আমরা একটা টুলস ইউজ করছিলাম, মনে আছে, সিডিপিএডিএ চেকার, কে এটা সেটা মনে আছে? আওয়াজ আছে, সাদিয়ার কাছ থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা একটা টুলে যাব এবং এখান থেকে আমরা চাচ্ছি এই ওয়েবসাইটের পিএডিএ চেক করতে, সেটার লিঙ্কটা আমরা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিয়ে আমরা এখন চলে আসব চেক অথরিটি, ঠিক আছে, আই এম নট এ রোবট। সো এখানে যদি যাই, সো দেখেন আমাদের ডিএ কত আসছে, 77, ডিএ কত আসছে, 58, তাহলে আমাদের 58 77। হ্যাঁ, তো এখন আমরা কি বলছিলাম আমাদের কিওয়ার্ড রিসার্চের সময়, যে আমরা পিএ ডিএ, ঠিক আছে, মানে বেশি হইলে ভালো নাকি কম হইলে ভালো? 20 এর কম হলে ভালো। কম হলে ভালো। পিএডিএ কম হইলে ভালো, আমরা কিওয়ার্ড রিসার্চের সময় এটা বলছিলাম, পিএডিএ কম হইলে ভালো। স্যার যদি কম্পিটিটরদের পিএডিএ কম হয় তাহলে আমাদের র্যাঙ্কিং এর জন্য ভালো, কিন্তু আমাদের এত অ্যাডভান্স তো আপনার বোঝার দরকার নাই। আমি বলছি কিওয়ার্ড রিসার্চের সময় আমি পিএডিএ কি বলছিলাম, কম হইলে ভালো না বেশি হইলে ভালো? কম হইলে ভালো স্যার, বেশি হইলে ভালো, কম হলে ভালো। কিওয়ার্ড রিসার্চের সময় আপনাদের গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চের সময় কি বলছিলাম, পিএডিএ মিনিমাম যেন 25 থাকে, তাই না?
জি স্যার, জি অ্যাট স্যার। লিস্ট, হ্যাঁ এখন আমার অ্যাট লিস্ট যদি 25 হয় তার মানে কি যত বেশি হবে তত ভালো। হ্যাঁ, বেশি হলে ভালো। ঠিক আছে, জি স্যার, কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। হ্যাঁ কিওয়ার্ড রিসার্চের সময় কিন্তু এখন কথা হচ্ছে আমি যদি এখন এটা কি করতেছি, আমি কম্পিটিটর অ্যানালিসিস করতেছি না। জি স্যার। জি স্যার। হ্যাঁ এখন আমার কম্পিটিটর অ্যানালিসিসের সময় আমাকে কিন্তু যদি দেখি যে আমার এটা 25-এর বেশি হয় তাহলে আমার কি ওইটা নিয়ে কাজ করাটা উচিত, মানে তার মানে কি সে কিন্তু অলরেডি ভালো পজিশনে আছে। হ্যাঁ এই যে আমার যে জি কম্পিটিটর স্যার। তার পিএডি স্কোর যেহেতু হ্যাঁ। 25-এর বেশি তার মানে কি সে অলরেডি ভালো ভালো পজিশনে আছে। পজিশনে আছে। হ্যাঁ সো এটা কিন্তু আমার জন্য কি নেগেটিভ একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? জি। আমার কিওয়ার্ড মানে কম্পিটিটর যদি ওই কিওয়ার্ডে খুব ভালো একটা পজিশনে থাকে এটা কি আমার জন্য একটা নেগেটিভ ব্যাপার। সো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব সো তখন আমাকে কিন্তু পিএডিএ মানে যত বেশি হয় ওটা মানে তত ভালো, বাট যখন আমার কম্পিটিটরের কথা দিয়ে চিন্তা করব তো তখন কিন্তু আমার পিএডিএ যত কম হয় তত আমার জন্য ভালো। ঠিক আছে, সো কম্পিটিটরের কথা চিন্তা করলে আপনার পিএডিএ যত কম হবে তত কিন্তু আমাদের জন্য এটা ভালো হবে। সো যেহেতু এটা 25-এরও বেশি, ঠিক আছে, overload.com-এর ল্যান্ডিং পেজের যে পিএডিএ এটা আপনার 25-এরও বেশি আসছে, তো তাহলে এটা আমাদের জন্য অতটা সুবিধাজনক না। কেন না? কারণ এটা কিন্তু আপনার অলরেডি ভালো পজিশনে আছে, মোর দ্যান 25। সো আমরা এখন এটাকে কি করলাম দেখেন, রেড মার্ক করে দিছি না? জি জি স্যার। ভাইয়া। তো তার মানে এটা কিন্তু আমাদের জন্য অতটা ভালো কিছু না। ঠিক আছে, কেন? কারণ এটা আপনার 25-এরও বেশি। এখন আসেন নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ। সো নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ বলতে আমরা কি বলছিলাম, ইন্ডেক্স পেজ মানে কি? ইন্ডেক্স পেজ মানে কি বলেন? গুগল বট গুগল বট কতগুলো পেজকে রিড করে ওইটা। গুগল বট যতগুলো পেজকে রিড করে ওইটাকে ইন্ডেক্স বলে, তাই? জি। কে বললো এটা? কে? মারিফা হক সাদিয়া? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখন কি আপনারা কি ওনার সাথে একমত? গুগল বট যতগুলো পেজকে রিড করে সেটা ইন্ডেক্সিং পেজ, আপনারা কি এটার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করতেছেন? জি না। হুম, স্যার প্রশ্নটা বুঝি নাই স্যার। কোনো ওয়েবসাইটে কতগুলো পেজ, পোস্ট, ব্যাকলিংক, টোটাল কতগুলো পেজ ইন্ডেক্স করা হয়েছে সেটা হচ্ছে ইন্ডেক্সেশন। এখন ইন্ডেক্স মানে কি? হোয়াট ইজ ইন্ডেক্স? ইন্ডেক্স মানে হচ্ছে আমার ওয়েবসাইটের যাবতীয় তথ্য, ইনফরমেশন, পেজ, পোস্ট যখন আমি সার্চ ইঞ্জিন বটে স্ক্রল করব সেটা ইন্ডেক্সেশন, ওয়েবসাইট ইন্ডেক্সেশন। সার্চ ইন বটে কি করব? ইন্ডেক্স করে ক্রলিং এর জন্য মানে রেডি করব, সেটা ইন্ডেক্সেশন। ইন্ডেক্স করে ক্রলিং এর জন্য রেডি করব মানে পারবেন না বইলা দেন, পারি না কিন্তু যেমনে স্ক্রলিং করার পরে গুগল যে ইনফরমেশন গুলো স্টোর করে ভাইয়া, ওইটা আমি অ্যালাউ করলে আমি বলতে চাই। না 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 না, ওয়েট ওয়েট, মারিফা হক সাদিয়া আবার কি জানি বললো, আবার বলেন তো। আমি মানে স্ক্রলিং করার স্যার পরে বিষয়টা আপনি একটু বুঝায় দেন মানে স্যার। মেমোরিতে গুগল যে ইনফরমেশন গুলোকে স্টোর করে মানে রিড করে সেটাকে মানে ইন্ডেক্স বলা হয়। আচ্ছা এটা কি এখন খুঁজে খুঁজে বাইর করছেন মনে হয় নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাইর করলে ভালো। এটা কারেক্ট অ্যান্সার হয়েছে। হ্যাঁ আপনি আগে কিন্তু ক্রলিং হবে, ঠিক আছে? প্রথমে আপনার যদি পেজটা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করতে চায়, ঠিক আছে, আপনার ল্যান্ডিং পেজ ধরেন এটা একটা পেজ, এখন এইটা সার্চ ইঞ্জিন যদি ইন্ডেক্স করতে চায় তো প্রথমে কিন্তু তাকে ক্রল করতে হবে। হ্যাঁ সো প্রথম স্টেপে আপনার ক্রল হবে, সেকেন্ড স্টেপে গিয়ে কিন্তু আপনার যদি সে মনে করে যে এটা ইন্ডেক্স করার যোগ্য তাহলে ওই সার্চ ইঞ্জিন বট আপনার এটা ইন্ডেক্স করবে, আর তা না হলে সে কিন্তু এটা ইন্ডেক্স নাও করতে পারে। ঠিক আছে, সো স্টেপ 1 আপনাকে ক্রল করবে ওই ল্যান্ডিং পেজটা, স্টেপ 2তে গিয়ে ওইটা কিন্তু ইন্ডেক্স হইতে পারে নাও হইতে পারে। এবং ইন্ডেক্স জিনিসটা কি? ইন্ডেক্স জিনিসটা হচ্ছে যে তার মেমোরিতে রাখা, ঠিক আছে, সার্চ ইঞ্জিন বটের মেমোরিতে রাখা যেটা কি রিলেটেড পেজ, এটা আপনার কোন ধরনের ইনফরমেশন আছে, কোন ধরনের কিওয়ার্ডে এটাকে অপটিমাইজ করা হয়েছে। সো আপনি যখন এই ইনফরমেশনগুলা সার্চ ইঞ্জিন বটের মেমোরিতে দিচ্ছেন
এটা কোন ধরনের পেজ, কোন ধরনের কন্টেন্ট, কোন ধরনের ইনফরমেশন, এই মেমোরিতে স্টোর করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আপনার ইন্ডেক্সিং। ঠিক আছে, মেমোরিতে স্টোর করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ইন্ডেক্সিং। কার মেমোরি? সার্চ ইঞ্জিন বটের মেমোরিতে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, সো হ্যাঁ, মারিফা হক সাদিয়া লাস্টে যেটা বলছে দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার, ওইটা ঠিক আছে। বাট প্রথমে যেটা বলছিল ওইটা কিন্তু ঠিক না, দ্যাট ইজ নট কারেক্ট, ওটা রং। ওকে, সো এখন আমার নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ, এটা আমি কিভাবে চেক করব বলেন তো? আমার একটা ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে এটা আমি কিভাবে চেক করব বলেন, দ্রুত বলেন। এক্সটেনশন ডোমেইনের আগে সাইট লিখে ক্লোন লিখে এন্টার দিতে হবে। সাইটটার উপর কোনো রকম ডোমেইন এক্সটেনশন দিতে হবে। হ্যাঁ, আপনাদের বলার আগে আমি সার্চ দিয়ে ফেলছি। দেখেন, সাইট দিয়ে কোলন দিয়ে ডোমেন এক্সটেনশন, ঠিক আছে, সাইট দিয়ে কোলন দিয়ে ডোমেন এক্সটেনশন লিখে সার্চ করলে এটা দেখেন আমার কতগুলো রেজাল্ট আসছে দেখেন তো। 35,020টা। 35,020, সরি 3,520 বা 3520, ঠিক আছে। সো 3,520, এই যে দেখেন, এই যে আইকনটা দেখেন, তো সবই কিন্তু আমার কি ওভারলো। এই যে দেখেন ওভারলো, এটাও ওভারলো, হ্যাঁ, সবই কিন্তু আমার ওভারলোর পেজ। সো এই প্রত্যেকটা পেজ গুগল কিন্তু ইন্ডেক্স করছে এবং এটার সংখ্যা কত? 3,520। সো আমি এখানে কত দিলাম? 3,520। এখন আসেন কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল জিনিসটা হচ্ছে, আচ্ছা এখানে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল, নট অনলি কিওয়ার্ড ইন টাইটেল বাট সিরিজে কয়েকটা কথা আছে দেখেন। একটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, একটা হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল এবং আরেকটা হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। ঠিক আছে, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এই কথাগুলোর অর্থ হচ্ছে, আমরা বলছিলাম না যে আপনার একটা পেজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হইলে 6টা জায়গায় কিওয়ার্ড বসাইতে হয়, মনে আছে? হ্যাঁ, বুঝি নাই। মনে আছে স্যার? মনে আছে, কোন 6টা জায়গা বলেন? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ফার্স্ট 100 ওয়ার্ড, তারপরে হচ্ছে ফ্ল্যাগ, তারপরে হচ্ছে হেডিং, আর একটা জিনিস, আরেকটা ফিচার ইমেজ, এক্স্যাক্টলি, ঠিক আছে, খুবই ভালো। সো আমাদের 6টা জায়গায় যে কিওয়ার্ড বসাইতে হয় একটা পেজকে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হলে, তার মধ্যে একটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট হেডিং, তারপর হচ্ছে ফিচার ইমেজ, এবং আরেকটা হচ্ছে, হ্যাঁ মনে পড়ছে, স্লাগ হতে হবে, ঠিক আছে, স্লাগ। সেই 6টা জায়গায় আপনাকে কিন্তু কিওয়ার্ডটা কি করতে হবে? বসাইতে হবে, তাই না? এখন এই 6টা জায়গায় যে আমার কিওয়ার্ড বসাইতে হবে, এর মধ্যে এই যে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল। টাইটেল মানে কোন টাইটেল বলেন তো? স্যার এটাই মেটা টাইটেল না? মেটা টাইটেল, এক্স্যাক্টলি। তারপর কিওয়ার্ড ইন ইউআরএল, ইউআরএল মানে আমাদের লিংক স্লাগ, এক্স্যাক্টলি, স্লাগ। আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে ফুল ডিটেইলসটা থাকে সেখানের মধ্যে মেটা ডেসক্রিপশনে আছে নাকি এটা না? আচ্ছা, এখানে কি কেউ কিছু বলতেছে? আমি ঠিক কনফিউজ। মেটা ডেসক্রিপশন, না, ওটা তো বলছেন বুঝছি, বাট কেউ কিছু বললো? আচ্ছা, মানে একসাথে অনেকজন হয়তো কথা বলছে, আমি মনে হয় একটু বুঝি নাই। হ্যাঁ, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন মানে হচ্ছে মেটা ডেসক্রিপশন, ফাইন। আচ্ছা, কমেন্ট অনেক স্লো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন যেখানে আমরা ছিলাম, কিওয়ার্ড ইন টাইটেল মানে মেটা টাইটেল, ইউআরএল মানে স্লাগ, আর ডেসক্রিপশন মানে হচ্ছে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, এখন আমরা দেখবো এই 3টা জায়গায় আমার কিওয়ার্ডটা আছে কিনা আমার কম্পিটিটরের। তো সেই ক্ষেত্রে আমার কম্পিটিটরকে overlow.com, ঠিক আছে, এই যে overlow.com। সো এখন আমি একটু এখানে যাই। সো overlow.com এর এখানে দেখেন আমার কিওয়ার্ডটা কি ছিল? বেস্ট এসইও টুল। সো মেটা টাইটেলে কি এই কিওয়ার্ডটা আছে? আছে, দেখা যাচ্ছে। এখন আমাকে দেখতে হবে তার স্লাগের মধ্যে এটা আছে নাকি।
স্ল্যাগের মধ্যে আছে? ফ্ল্যাগের মধ্যে থাকবে স্যার, SEO tool থাকার আছে কথা। স্যার, আছে। বুঝি নাই। আছে স্যার। আছে? কই আছে দেখেন তো। SEO tools আছে, SEO best tools লেখা আছে, লেখা স্যার। আছে। সো আমার কিওয়ার্ড কি এসইও টুলস নাকি বেস্ট এসইও টুলস? স্যার বেস্ট টুকু নাই। বেস্ট তো নাই, তো তার মানে ওই আংশিক দিলে হবে না, ঠিক আছে? এখানে আংশিকের কোনো জায়গা নাই, ইয়েস অর নো, ঠিক আছে? মিডিয়াম বলে কিছু নাই, হয় আছে নাইলে নাই। ওকে, এখন আমার কিওয়ার্ড ছিল বেস্ট এসইও টুলস, বাট এখানে কি বেস্ট কথাটা আছে? নেই না, না স্যার। ভাইয়া নাই। নাই। তো তাইলে আমি এখানে কি দিব? নো, ঠিক আছে? এখন আসেন আমার মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনে দেখেন তো বেস্ট এসইও টুলস কথাটা আছে কিনা। এখানে তো বেস্ট মার্কেটিং SEO tool আছে। বেস্ট মার্কেটিং বেস্ট মার্কেটিং SEO tools আচ্ছা, তো তার মানে আছে নাকি নাই? আমার কিওয়ার্ড কিন্তু বেস্ট এসইও নাই টুলস। ভাইয়া নাই, স্যার এখানেও নেই, মেটা তাহলে তো নাই, এখানেও তো description-এ নাই। নেই। এখানে দেখেন বেস্ট, এই যে দেখেন একটু ভালো মতো দেখেন এইখানে। এখানে ভাইয়া বোল্ড করে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখেন তো বোল্ড করে কি আমাকে গুগল কিছু জিনিস হাইলাইট করে দিছে? দেখেন তো জি ভাইয়া, কিছু জিনিসকে হাইলাইট করে দিছে, সেটা জি কি? স্যার। বেস্ট এবং জি স্যার, এসইও best টুলস, SEO এটাকে সে tools। হাইলাইট করে দিছে না গুগল? জি স্যার, জি স্যার, এটা বোল্ড করে সো গুগল জিনিসটাকে কি ট্র্যাক করতে পারে নাই যে তোমার কিওয়ার্ড কি, সে কি ট্র্যাক করতে পারে নাই? পাস করতে এটা করতে পারছে, হ্যাঁ, স্যার। এর জন্যই তো সেটাকে হাইলাইট করে দিছে। তা না হইলে এখানে তো বাকি তো আরো অনেক ওয়ার্ড আছে, কোনোটা কিন্তু সে হাইলাইট করে নাই, বাট যেটা ছিল আমার কিওয়ার্ড ওইটাই কিন্তু সে হাইলাইট করছে। সো আলটিমেটলি আমার এইখানে কিন্তু কিওয়ার্ডটা আছে, ঠিক আছে? এবং আছে বলেই সে কিন্তু জিনিসটাকে হাইলাইট করে দিছে। হ্যাঁ, এখন আপনি হয়তো বলতে পারেন একসাথে নাই, জিনিসটা আমার একসাথে নাই, বাট আমার একসাথে যে থাকতে হবে নট নেসেসারি, ওইটা অন্য পয়েন্ট, ওই পয়েন্টে আসবো। বাট এই পয়েন্টে আমাকে দেখতে হবে এই কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। হ্যাঁ, এই পয়েন্টে আমাকে দেখতে হবে যে আমার ওই মেটা ডেসক্রিপশনে এই কথাটা আছে কিনা, দ্যাট ইজ ইট। বাট একসাথেই যে থাকতে হবে নট নেসেসারি, এটা আছে কিনা যদি থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ আছে। ওকে, জিনিসটা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। জি ভাইয়া। ওকে, তো এখন আমার মেটা টাইটেলে এটা আছে, তাই না? মেটা টাইটেলে পাইছি, স্লাগে পাই নাই, নাই। কিওয়ার্ড পাইনি। ডেসক্রিপশনে পাইছি। পেয়েছি। হ্যাঁ, সো তাহলে আমার এটা কি হলো, কিওয়ার্ড ইন টাইটেলে আমি এটা পাইছি, সো এটাকে আমার লাল দিয়ে দিতে হয়। ইউআরএল আমি পাইনি, সেটাকে আমি আপনার গ্রিন দিয়ে দিলাম। ডেসক্রিপশনে আমি পাইছি, তাহলে এটাকে আমি লাল দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আসেন কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স জিনিসটা কি? কিওয়ার্ড প্রমিনেন্স জিনিসটা হচ্ছে, ঠিক আছে, আমি একটু টাইপ করি, আপনারা একটু টাইপ করেন, সামনে আপনাদের খাতা কলম আছে না? জি ভাইয়া। কিওয়ার্ড প্রমিনেন্স জিনিসটা হচ্ছে আমাদের কোনো যে 6টা জায়গায় যে কিওয়ার্ড বসাইতে হয় একটা পেজকে অপটিমাইজ করার জন্য, ঠিক আছে? 6টা জায়গায় যে আমাদের কিওয়ার্ড বসাইতে হয়, ওই 6টা জায়গায় কিওয়ার্ডটা প্রথম দিকে থাকা, ঠিক আছে? ওই 6টা জায়গায় কিওয়ার্ডটা প্রথম দিকে থাকা, এটাকে বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স। আমাদের একটা পেজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হলে যে 6টা জায়গায় কিওয়ার্ড বসাইতে হয়, ওই 6টা জায়গায় কিওয়ার্ডটা প্রথম দিকে থাকা, প্রথম দিকে থাকাটাকেই বলা হয় আপনার কিওয়ার্ড প্রমিনেন্স। ব্যাপারটা কি বুঝতে পারছেন? কিওয়ার্ড প্রমিনেন্স একটু বলুন। মানে আমাদের একটা পেজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হলে কয়টা জায়গায় কিওয়ার্ড বসাইতে হয়? 6টা জায়গায়। এখন ওই 6টা জায়গায় কিওয়ার্ডটা যদি প্রথম দিকে থাকে, হ্যাঁ, প্রথম দিকে যদি থাকে, তাহলে এটাকে বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স। স্যার এই প্রথম দিক বলতে আসলে কোনটা বোঝাচ্ছেন? আচ্ছা, চলেন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। জি স্যার, প্রথম দিকে কোনটা থাকে অথবা প্রথম দিকে হ্যাঁ সেটাই একটু clear হ্যাঁ, আমি করেন। দেখাচ্ছি, একটু দেখেন। সেই যে দেখেন আমার এখানে কিওয়ার্ড, এই যে ওভারলো যে ওয়েবসাইটটা, যে ল্যান্ডিং পেজটা, সো এখানে দেখেন তো আমার এখানে কিওয়ার্ডটা কি প্রথম দিকে আছে না? জি স্যার। জি ভাইয়া। মেটা টাইটেলের প্রথম দিকে আছে, তারপর মেটা ডেসক্রিপশনেরও কি প্রথম দিকে আছে না? জি ভাইয়া। ফার্স্ট লাইনে প্রথম দিকে আছে। হ্যাঁ, তারপরে আমার স্লাগে যদি আমি যাই, স্লাগে তো এটা নাই, ঠিক আছে? স্লাগে তো মানে জিনিসটাই নাই, সো স্লাগে আমি পাইলাম না। এবার আসেন কন্টেন্ট হেডিং, সো হেডিংয়েরও প্রথম দিকে আছে, আছে না? জি স্যার। তারপর এখন আমি যদি কন্টেন্ট ডেসক্রিপশনে যাই, সো এখন এখানে দেখতে হবে প্রথম 100 ওয়ার্ড, তো এখানে কত ওয়ার্ড আছে একটু দেখি তো।
এখানে আপনার ওয়ার্ড আছে 78টা। সো এখানে দেখি তো আপনার বেস্ট এসইও টুলস কথাটা আছে কিনা, আছে তাই না? প্রথম দিকেই তো আছে তাই না? জি ভাইয়া। প্রথম দিকেই তো আছে। সো এইখানে আপনার কয়টা হইলো তাহলে? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, স্লাগ, তারপর কন্টেন্ট হেডিং আর প্রথম 100 ওয়ার্ড। এখন আরেকটা হচ্ছে ফিচার ইমেজ। এই ফিচার ইমেজে কি অল্টার ট্যাগ ইউজ করছে, এখন এটা দেখতে হইলে আমাকে ইন্সপেক্ট করতে হবে এটা। ঠিক আছে, এটাকে ইন্সপেক্ট করতে হবে এবং এখানে আমি দেখব এই যে দেখেন অল্টার ট্যাগ ই কমার্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই জিনিসটা আরেকটু স্যার একটু রিপ্লে করুন। কোন জিনিসটা? স্যার এখন যেটা আনছেন স্যার এটা কিভাবে এই যে এটা, আচ্ছা আচ্ছা দেখাচ্ছি একটু ওয়েট করেন। সো আমরা 6টা জায়গায় দেখলাম তাই না? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, স্ল্যাগ, কন্টেন্ট হেডিং, প্রথম 100 ওয়ার্ড এবং ফিচার ইমেজ। 6টা জায়গায়, 6টা জায়গার মধ্যে আমরা 4টা জায়গায় কিন্তু আপনার প্রথম দিকে পাইছি। মেটা টাইটেলের প্রথম দিকে ছিল, মেটা ডেসক্রিপশনের প্রথম দিকে ছিল, কন্টেন্ট হেডিংয়ের প্রথম দিকে ছিল এবং প্রথম 100 ওয়ার্ডের মধ্যে প্রথম দিকে ছিল। আমরা পাইনি তার স্লাগে এবং তার ফিচার ইমেজে। ঠিক আছে, সো 2টা জায়গায় কিন্তু আমরা এটা পাইনি, বাকি 4টা জায়গায় আমরা এটা পাইছি। সো 4টা জায়গায় যদি আমরা পাই, 2টা জায়গায় যদি না পাই, তো তাহলে আমার এটা কি পজিটিভ কিওয়ার্ড প্রমিনেন্স? পজিটিভ না? জি স্যার, এটা ভালো অবস্থানে আছে। ভালো অবস্থান আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন আমার যদি এটা 3টা হইতো তাহলে আমরা এটাকে ই দিয়ে দিতাম কিওয়ার্ড প্রমিনেন্স। আমরা যদি 3ও হয় মানে আউট অফ 6, যদি আউট অফ 6 আপনার এটা 3ও হয় তাহলে আমরা এটাকে ইয়েস দিয়ে দিব। 3 হইলেও আমরা বলবো যে না এটা ভালো অবস্থানে আছে। হ্যাঁ, আর যদি দেখি যে কিওয়ার্ড প্রমিনেন্স আমার 2টা জায়গায় আছে আউট অফ 6, তাহলে আমরা এটাকে নো দিয়ে দিব। সেই ক্ষেত্রে ভাইয়া এটা কি আপনার রেড মার্ক হবে না? হ্যাঁ, বর্তমানে এখন যেহেতু আমাদের এখানে কিওয়ার্ড প্রমিনেন্স আছে, সো এটাকে আমরা যেহেতু ভালো অবস্থানে আছে, সো আমরা এটাকে রেড করে দেব। ঠিক আছে, সো কিওয়ার্ড প্রমিনেন্সটা কি? কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে আমাদের যে 6টা জায়গায় কিওয়ার্ডগুলো বসাইতে হয়, ওই 6টা জায়গায় এটা যদি প্রথম দিকে থাকে তো এটাকে আপনার কিওয়ার্ড প্রমিনেন্স বলা হয়। এটা তো কম্পিটিটর ওয়েবসাইটে চেক করতে হবে তাই না? হ্যাঁ, কম্পিটিটর ওয়েবসাইট চেক করতে হবে। আচ্ছা দেখেন, এটা ফিচার ইমেজে ইমেজ অল্টার ট্যাগটা কিভাবে বের করতে হয় একজন মনে হয় বুঝে নাই তাই না? জি স্যার বলছিলাম। আচ্ছা, এখানে ইমেজে রাইট বাটন থেকে ইন্সপেক্টে চলে আসবেন। জি স্যার। এখান থেকে মাউসের সিলেকশন টুলটা আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখন আপনি এটা একটু করেন, একটু বড় করেন, বড় করে অল্ট কথাটা খুঁজবেন। অল্ট, এই যে দেখেন অল্ট ইজ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে ই কমার্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা কথা আসছে না? দেখা যায়? জি স্যার জি স্যার জি স্যার। এইটা হচ্ছে আমার ফিচার ইমেজের ইমেজ অল্টার ট্যাগ, ই কমার্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। সো এখন আছেন কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটি জিনিসটা কি? কিওয়ার্ড প্রক্সিমিটি ব্যাপারটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। হ্যাঁ, সো কিওয়ার্ড প্রক্সিমিটির ব্যাপারটা হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো কতটা ওই 6টা জায়গার মধ্যে, যেখানে আপনার কিওয়ার্ডগুলো রাখার কথা ওই 6টা জায়গার মধ্যে আপনার একসাথে আছে কিনা। ঠিক আছে, আপনার টোটাল কিওয়ার্ডটা একসাথে আছে কিনা। ঠিক আছে, যেমন ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট এসইও টুলস। এখন এইখানে আমার 6টা জায়গা, যার মধ্যে এই যে মেটা টাইটেল, দেখেন তো এইখানে আমার কিওয়ার্ডটা কি একসাথে আছে না? জি ভাইয়া, একসাথে আছে স্যার। একসাথে আছে। তারপর মেটা ডেসক্রিপশনে কি একসাথে আছে? না ভাইয়া, না, এইখানে কিন্তু একসাথে নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, মাঝখানে একটা ওয়ার্ড আছে। তারপর স্লাগে লাগে তো নাই, স্লাগেও নাই। ঠিক আছে, তাহলে 1 আউট অফ ফিচার ইমেজেও নাই, 3। ফিচার ইমেজেও নাই, তাহলে তো 1 আউট অফ 4 হয়ে গেল। একবার হেডিং, হেডিং এ পাইছি, হেডিং আছে, তাহলে 2 আউট অফ 5 হইলো। তারপর কন্টেন্ট ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস আছে, তাহলে 3 আউট অফ 6 হয়ে গেল তাই না? আমরা কোথায় পাইছি? আমরা প্রথম 100 ওয়ার্ডে পাইছি, কন্টেন্টের হেডিং এ পাইছি এবং আমরা পাইছি আপনার মেটা টাইটেল। হ্যাঁ, তো তাইলে আমরা 6টার 3টা জায়গায় পাইছি। ঠিক আছে, 3 আউট অফ 6 তাই না?
সো যদি তিনটাতে পাই তাহলে আমরা এটা কি দিব, ইয়েস, আমাদের কিওয়ার্ড প্রক্সিমিটি এখানে এক্সিস্ট করে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইয়েস দিয়ে লাল করে দিলাম। বলেন বলেন, কেউ কিছু বলতে যাচ্ছেন? হ্যালো, স্যার দুইটা এক হয়ে গেল না তাহলে, প্রমিনেন্স আর প্রক্সিমিটি? প্রমিনেন্স প্রক্সিমিটি এক না। আপনি যদি বলেন প্রমিনেন্স প্রক্সিমিটি এক, তাহলে আপনি জিনিসটা বুঝেন নাই। ওইটা তো বলবো যে প্রথম দিকে যদি আসে কিওয়ার্ডটা তাইলে যে প্রমিনেন্স, হ্যাঁ তাই না? হ্যাঁ, আর প্রক্সিমিটিটা কি? একসাথে একসাথে থাকতে হবে। তো সেই আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছি। মানে জিনিসটা এই যেমন ধরেন আমি যদি মেটা ডেসক্রিপশনে জিনিসটা দেখাই, হ্যাঁ, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন, এটা কিন্তু বলছিলাম কিওয়ার্ড প্রমিনেন্স, হ্যাঁ, এটা কিন্তু কিওয়ার্ড প্রমিনেন্স, কিন্তু এটা কিওয়ার্ড প্রক্সিমিটি না। এটা কিন্তু কিওয়ার্ড প্রমিনেন্স, বাট দিস ইজ নট কিওয়ার্ড প্রক্সিমিটি। জি ঠিক আছে, এখন বুঝতে পারছেন? জি জি। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বলেন। না ভাইয়া নাই। না স্যার প্রক্সিমিটি আমরা চেক করব স্যার কি প্রথম শুরুতে যদি থাকে বেস্ট এসইও টুলস, এটা যদি প্রথম শুরুতে থাকে তাহলে প্রমিনেন্স হবে। আর যদি হ্যাঁ। প্রক্সিমিটি হচ্ছে যে কোনো পাশেই থাকুক তবে একসাথে হলেই প্রক্সিমিটি, নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানেই থাকুক কিন্তু যদি একসাথে থাকে এটাই হচ্ছে আপনার প্রক্সিমিটি। জি স্যার, স্যার ধন্যবাদ। ওকে স্যার তবে এখানে আরেকটা বিষয় আছে না স্যার, বলেন। 100 ওয়ার্ড, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যদি না থাকে তাহলে তো আমরা কাউন্ট করব না। হ্যাঁ, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে কাউন্ট না থাকলে তো এটা আপনার কিওয়ার্ড প্রক্সিমিটিও হবে না, প্রমিনেন্সও হবে না। প্রমিনেন্সও হবে না। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের সোশ্যাল সিগন্যাল, আমাদের আরেকটা পার্ট হচ্ছে যে এই যে আপনার ল্যান্ডিং পেজটা, হ্যাঁ, এই যে বেস্ট এসইও টুলসের এই যে ল্যান্ডিং পেজটা, এটা আপনার কতটুকু সোশ্যাল মানে মিডিয়াতে শেয়ার করা হয়েছে, কতটুকু, মানে ধরেন টুইটার। হ্যাঁ বলেন। মানে স্যার মানে কিওয়ার্ড প্রক্সিমিটির জন্য আপনার প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যে কোনো স্থানে থাকাটাই বাধ্যতামূলক, মানে 100 কাউন্ট করব না। বুঝি নাই, আবার বলেন তো কিওয়ার্ড। মানে কিওয়ার্ড প্রক্সিমিটিটা আমরা কিভাবে কাউন্ট করব, যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এরা একসাথে আছে কিনা? একসাথে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, মানে প্রথম 100 ওয়ার্ডে। প্রথম 100 ওয়ার্ড বলতে কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ড। জি জি, কন্টেন্টের প্রথম যে 100 ওয়ার্ড থাকবে, কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ড, ওকে ভাই, ওইখানে এটা থাকতে হবে একসাথে। যদি থাকে তাহলে আপনি বলবেন যে কিওয়ার্ড প্রক্সিমিটি আছে কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডে। আর যদি মেটা ডেসক্রিপশন বা অন্য কোথাও আলাদা আলাদা থাকে বা একসাথে থাকে সেটা বুঝি নাই। শুধু কন্টেন্টের ক্ষেত্রে, এটা কি স্যার শুধু কন্টেন্টের ক্ষেত্রে একসাথে থাকতে হবে নাকি বাকি যেই ক্যাটাগরি গুলো আছে আরো 5টা সেখানেও একসাথে থাকতে হবে? আমি কি বলছি যে এটা শুধুমাত্র কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডেই থাকতে হবে? ছয়টার দিকে একসাথে থাকতে হবে। আপনার 6টা কিওয়ার্ড প্লেসমেন্টের যে জায়গা আছে ওই 6টাতেই এটা একসাথে থাকতে হবে, নট অনলি মেটা ডেসক্রিপশন, ওই 6টাতেই থাকতে হবে। ঠিক আছে, এখন আপনিও তো বলতে পারেন, যেমন ধরেন আমার এখানে রেজাল্ট আসছে, আমি কয়টাতে পাইছি? 3টাতে পাইছি কিওয়ার্ড প্রক্সিমিটি, তাই না? আউট অফ 6 3টাতে পাইছি। এখন আমি যদি 3টাতেও পাই তাহলে তো 50% হয়ে যাচ্ছে না? জি ভাই। সো এটা তো আমার জন্য মানে জিনিসটা তো টাফ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সে অলরেডি 3টা জায়গাতেই তার এটা প্লেসমেন্ট করা আছে, তার মানে সার্চ ইঞ্জিনের কাছে তার অবস্থান কিন্তু ভালো সার্চ ইঞ্জিনের কাছে। সো তখন এটা কিন্তু আমাকে এটা করে দিতে হবে। ঠিক আছে, মানে আমার জন্য জিনিসটা একটু টাফ হয়ে যায়, মানে তাকে ওভারকাম করা। সো আমি এটাকে কি করলাম, রেট করে দিলাম। আমার জন্য স্যার হাই কম্পিটিটিভ হয়ে যায়। হ্যাঁ, এখন আসেন সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যালটা হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজটা আপনার এই সোশ্যাল মিডিয়াগুলোতে কি পরিমাণে শেয়ার হচ্ছে। ঠিক আছে, আমাদের এই ল্যান্ডিং পেজটা সোশ্যাল মিডিয়াতে আপনার কি পরিমাণে শেয়ার হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার সোশ্যাল সিগন্যাল। সো এইখানে দেখেন আমাদের টুইটার, ফেসবুক, গুগল প্লাস একটা ছিল, এটাকে আমি ডিলিট করে দিয়েছি। গুগল প্লাস এখন তেমন একটা ইউজ হয়ও না, সো এটা দরকার নাই। পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে। হ্যাঁ, সো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এটা কি পরিমাণে শেয়ার হচ্ছে ওইটা আমার খুঁজে বাইর করতে হবে।
তো সেই ক্ষেত্রে এটা আমরা একটার এক্সটেনশন ইউজ করব, যে এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার উবার সাজেস্ট। উবার সাজেস্ট, এই উবার সাজেস্ট এক্সটেনশনটা ইউজ করলে আপনি পিন্টারেস্ট, ফেসবুক, হ্যাঁ, এই দুইটা ডাটা আপনি পাবেন, এই দুইটা ডাটা আপনি পাবেন। আর বাকি টুইটার লিঙ্কডইনটা পাবেন না, টুইটার লিঙ্কডইনটা আপনাকে সে দেখাবে না। হ্যাঁ, সো আমরা এটা দুইটা কোত্থেকে পাইতে পারি, এটা আপনারা যদি ওই ল্যান্ডিং পেজের ভিতরে যান, যেমন এই যে এখানে যদি আসেন, সো অনেক পেজে ওয়েবসাইটে আমরা দেখি না, তার বাম পাশে ডান পাশে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন থাকে এবং সেখানে একটা ডিজিট থাকে, যেমন ধরেন ফেসবুক পাশে লেখা থাকে 918, লিঙ্কডইন পাশে লেখা থাকে 500, বা টুইটার পাশে লেখা থাকে 100, এই ধরনের সংখ্যা একটা লেখা থাকে না অনেক জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে। আচ্ছা, এটা আপনারা মানে অনেক জায়গায় হয়তো খেয়াল করেন নাই, বাট অনেক ওয়েবসাইটে থাকে। তো ওইখান থেকে আপনারা যদি দেখতে পারেন, মানে এটা কি, এটা হইতেছে তারা সংখ্যাটা বলে দেয় যে আমাদের এই ল্যান্ডিং পেজটা আপনার ফেসবুকে ধরেন 918 বার শেয়ার হয়েছে, টুইটারে ধরেন 350 বার শেয়ার হয়েছে। হ্যাঁ, তো তারা এটা অনেক সময় উল্লেখ করে দেয়, আবার অনেক সময় বলেও না। সো আপনি উবার সাজেস্ট যে এক্সটেনশনের নামটা বললাম, এই উবার সাজেস্ট এক্সটেনশনটা ইউজ করে আপনি আপনার এই ল্যান্ডিং পেজটা ফেসবুক এবং পিন্টারেস্টে কতবার শেয়ার করা হয়েছে ওইটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, বাকি টুইটার এবং লিঙ্কডইনটা আপনি আসলে ওইভাবে পাবেন না। তো সেক্ষেত্রে আপনি ওই ল্যান্ডিং পেজের ভিতরে এসে যদি দেখেন যে এই ধরনের ডাটা আপনাকে তারা দেখাচ্ছে, যে আমার ফেসবুকে কত শেয়ার হয়েছে বা লিঙ্কডইন টুইটারে কত শেয়ার হয়েছে, ওইটা যদি আপনি মানে দেখে যদি এখান থেকে বুঝতে পারেন, তো তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এটা পাইছি। ঠিক আছে, মানে কত তার ফিগারটা আপনি এখানে লিখে দিতে পারবেন, যেহেতু আপনি এটা বুঝতে পারছেন। বাট যদি দেখেন যে নাই, যেমন এই যে এই ল্যান্ডিং পেজটা, সো দেখেন তো এখানে কি তারা ওই ধরনের কোনো কাউন্ট কি তারা শো করতেছে যে এই ল্যান্ডিং পেজটা আপনার সোশ্যাল মিডিয়াতে কতবার শেয়ার হয়েছে? না স্যার, ঠিক আছে, নাই কিন্তু। সো আলটিমেটলি এখানে কিন্তু আমি জিনিসটা বুঝতে পারতেছি না। সো এখানে আমি টুইটারেরটা বুঝতে পারবো না, আমি এটা এনে দিলাম, এবং লিঙ্কডইনেরটা আমি এটা বুঝতে পারবো না। ঠিক আছে, বাট আমি কোনটা বুঝতে পারবো, ফেসবুক এবং পিন্টারেস্ট পিন, এটা বুঝতে পারবো। সো আমি যদি এখন এই উবার সাজেস্ট এক্সটেনশনটা এই যে দেখেন অ্যাড করা আছে, হ্যাঁ, এবং এখানে আমার যেটা হচ্ছে এই যে দেখেন, ইউ হ্যাভ রিচ ইউর ডেইলি সার্চ লিমিট অ্যাজ এ ফ্রি ইউজার। সো আমার এটা একদিনে আপনাকে তারা 3 বার দিবে। হ্যাঁ, সো আমি 3 বারের অতিরিক্ত করে ফেলছি, সো যার কারণে এখন ওরা আমাকে এটা দেখাচ্ছে না যে এই পার্টিকুলার ল্যান্ডিং পেজটা আপনার ফেসবুকে কতবার শেয়ার হয়েছে, পিন্টারেস্টে কতবার পিন হয়েছে, ওইটা এখন আমাকে তারা দেখাচ্ছে না। বাট আফটার 24 আওয়ার্স ওরা আমাকে কিন্তু এটা দেখাবে। কোথায় দেখাবে? এইখানেই দেখাবে, এই যে এই জায়গাটাতে ওরা আপনাকে দেখায় দিবে। ঠিক আছে, এই জায়গাটাতে ওরা আপনাকে দেখায় দিবে। হ্যাঁ, এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন। সো যেহেতু আমার এটা ফ্রি, আমি সাবস্ক্রিপশন ইউজ করতেছি, ফ্রিতে আপনাকে ওরা একদিনে 3টা দেখাবে সর্বোচ্চ, এর বেশি আপনাকে ওরা দেখাবে না। সো আপনি যদি পেড টুলসটা ইউজ করেন তাহলে আনলিমিটেড দেখতে পারবেন, আর যদি ফ্রিতে ইউজ করেন তাহলে আপনি 24 ঘন্টায় যে কোনো 3টা কিওয়ার্ডের তার ল্যান্ডিং পেজের ডাটাগুলো পাবেন। ঠিক আছে, 3টা কিওয়ার্ডের ল্যান্ডিং পেজের ডাটাগুলো পাবেন। স্যার এটা কি ম্যানুয়ালি বের করার কোনো সিস্টেম আছে? না, ম্যানুয়ালি তো অসম্ভব ব্যাপার। আপনি এই ল্যান্ডিং পেজটা টোটাল পৃথিবীতে ফেসবুক ইউজ করে আপনার কয়েক বিলিয়ন মানুষ। ঠিক আছে, টোটাল এখন কারা কারা শেয়ার করছে না শেয়ার করছে ওটা তো আপনি ম্যানুয়ালি ডিফিকাল্ট। সো ম্যানুয়ালি সম্ভব না, আমাদেরকে টুলস ইউজ করতেই হবে। ওইটা তো স্যার দেখাবে যে মানে ওই ল্যান্ডিং পেজ, পার্টিকুলার ল্যান্ডিং পেজটা কয়বার শেয়ার হয়েছে ওইটা শো করবে। হ্যাঁ, ল্যান্ডিং পেজটা আপনার সোশ্যাল মিডিয়াতে কয়বার শেয়ার হয়েছে ওইটা আপনি বের করবেন। সো এখন আপনার এটা হচ্ছে আমাদের সোশ্যাল সিগন্যাল, যে আমাদের এই ল্যান্ডিং পেজটা আপনার সোশ্যাল মিডিয়াতে কতবার শেয়ার হয়েছে। এভাবে আপনার আরও যারা 9 জন কম্পিটিটর আছে সবার এই ডাটাগুলো আপনারা বের করবেন, সবার। ঠিক আছে, এই পিএ, ডিএ, নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ, কিওয়ার্ড ইন টাইটেল, সবার এই ডাটাগুলো বের করবেন, এবং বের করে যদি দেখেন যে তাদের এটা আপনার রেড সিগন্যাল বেশি, ঠিক আছে, রেড সিগন্যালটা বেশি কম্পেয়ার টু গ্রিন সিগন্যাল, আমার এখানে যত কম্পিটিটর আছে অধিকাংশেরই রেড সিগন্যাল বেশি, তো তাহলে আমার ওই কিওয়ার্ড নিয়ে কাজ করাটা
উচিত হবে না। ঠিক আছে? জি ভাইয়া। জি। তো এটা হচ্ছে জেনারেল অ্যানালিসিস। এখনো একটা পার্ট শেষ হয়েছে, আরো 2টা পার্ট বাকি আছে, এখনই ভার্ডিক্ট দেওয়া যাবে না। হ্যাঁ, সো আমি এখন অন পেজ অ্যানালিসিসে চলে আসি। অন পেজ অ্যানালিসিস, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই যে সোশ্যাল মিডিয়ায় স্যার, এখন ওখানে কি কোনো লিমিট আছে যে আমরা বুঝতে পারবো যে 500-র উপরে যদি হয় তাহলে এর অবস্থান ভালো আছে, বা 500-র নিচে হইলে এর অবস্থান খারাপ? না, এরকম বোঝার সোশ্যাল কোনো মিডিয়া উপায় আছে? সোশ্যাল মিডিয়া ওই ধরনের কোনো নাই, বাট সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন যে এটা শেয়ার হইছে, হ্যাঁ মিনিমাম 10 বার হইলেও শেয়ার হইছে, তাইলেও বলবেন যে এটা ভালো। সোশ্যাল মিডিয়াতে এটা যদি মিনিমাম 10 বারও শেয়ার হয় তাহলেও বলবেন এটা ভালো। কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা সাধারণত কোনো একটা পোস্ট বা কোনো একটা ল্যান্ডিং পেজ কখন শেয়ার করি, যখন আমাদের কাছে জিনিসটা খুবই মানে ওই লেভেলের মনে হয়, মানে খুবই ইনফরমেশনটা আপনার অথেন্টিক মনে হয়, তখনই কিন্তু আমরা কোনো একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। তা না হলে আমরা কিন্তু এটা শেয়ার করি না, দেখা যায় আমরা কপি করে নিজেরাই দিয়ে দিই। ঠিক আছে? বাট আমরা এটা শেয়ার করি কখন, যখন মনে হয় যে না এটা আমি যদি আমার নামে চালাই তাইলে হয়তো মানুষজন এটা বিশ্বাস করবে না। ঠিক আছে? কারণ খুবই হাই লেভেলের এখানে ইনফরমেশন আছে, তো তখন আমরা কিন্তু এটা শেয়ার করি। সো আপনি যদি দেখেন যে এটা শেয়ার হয়েছে 10 বারও শেয়ার হয়েছে, তাইলেও এটা একটা আমার জন্য নেগেটিভ ব্যাপার, কারণ মানে খুবই মানে কোয়ালিটি খুবই হাই, এই কন্টেন্টের কোয়ালিটি এতটাই হাই যার কারণে মানুষজন এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছে। এখন এখানে যে 500 হইতে হবে বা 200 হইতে হবে নট নেসেসারি, আপনি যদি দেখেন 10ও হয় তাইলেও বুঝবেন যে এটার কোয়ালিটি অনেক হাই। মোদ্দা কথা শেয়ার হলেই বুঝবো যে এর হ্যাঁ, অবস্থান ভালো। অবস্থান ভালো। স্যার, হ্যাঁ বলেন। যখন আমরা ওয়েবসাইট অ্যানালাইসিস করব এবং কম্পিটিটরের ওয়েবসাইটটা পিক করব, তখন কি করে বুঝতে পারবো যে এটা অ্যাফিলিয়েট নাকি কমার্শিয়াল? আচ্ছা, এটা কি করে বুঝবেন? এটা হচ্ছে আপনি যদি দেখেন আপনার এখানে যে রেজাল্টগুলো আসবে তার মধ্যে থেকে আপনি দেখবেন যে কোনো ই কমার্স ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, একটা হইলো একটা ব্যাপার। কিভাবে মানে মানে দেখে কিভাবে বুঝতে পারবো যে এই ওয়েবসাইটটা ই কমার্স নাকি? আচ্ছা, আমি বলে নেই, শেষ করে নিই। তো আপনি কয়েকটা জিনিস ফিল্টার করবেন, তার মধ্যে একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, তারপর আরেকটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন পেজগুলো, যেমন দেখবেন অনেক সময় আপনার ফেসবুকের পেজ চলে আসে বা টুইটারের পেজ চলে আসে, সো তখন আপনাকে কিন্তু এগুলা বাদ দিতে হবে। হ্যাঁ, সো এখন আপনি এই ই কমার্স এবং ফেসবুকের বা টুইটারের পেজ আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি নাম মিডিয়াটা বুঝতে পারি, সোশ্যাল মিডিয়াটা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা কিভাবে বুঝতে কারণ আপনি নাম জানেন। ঠিক আছে? যেমন ধরেন ফেসবুক আপনি দেখলেন বা টুইটার আপনি দেখলেন, সো আপনি নাম দেখে জিনিসটা বুঝতে পারতেছেন। এখন আপনার যদি ই কমার্স হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন? ওই নাম দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন আপনার অ্যামাজন ই কমার্স ওয়েবসাইট, তারপর আপনার ইবে ই কমার্স ওয়েবসাইট, তারপর আপনার ধরেন ওয়ালমার্ট। ঠিক আছে? ই কমার্স ওয়েবসাইট, মানে এইভাবে নাম দেখে আপনি যদি বুঝতে পারেন তাহলে তো হইলই। আর যদি আপনার কাছে জিনিসটা কনফিউজিং মনে হয় তাহলে আপনি ওইটার ভিতরে গিয়ে দেখেন এটা আমার কোন ধরনের ওয়েবসাইট দেখি। স্যার, এই ক্ষেত্রে আমি কি অ্যাকচুয়াল কম্পিটিটর বের করে সেই ওয়েবসাইটগুলো পিক করতে পারি? অ্যাকচুয়াল মানে অল ইন টাইটেল? হ্যাঁ, অল ইন টাইটেল। না 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 না, ওইটা ইউজ করলে হবে না এখানে। আচ্ছা, সো এখন যেখানে ছিলাম অন পেজ অ্যানালিসিস। হ্যাঁ, এখন আমাদের আরও একটা ফ্যাক্টর চেক করতে হবে, সেটা হচ্ছে অন পেজ। সো অন পেজ অ্যানালিসিসের ব্যাপারটা হচ্ছে আমার ওই পার্টিকুলার ওয়েবসাইটের মানে ওই পেজটা, আমার ওই পার্টিকুলার ল্যান্ডিং পেজটা আপনার অন পেজে কতটা মজবুত। ঠিক আছে? তার অন পেজে পারফরমেন্স কতটা মজবুত, এবং অন পেজে পারফরমেন্স মজবুত এটা চেক করতে হলে আমাকে তার ইউআরএল ক্যারেক্টার, মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেমের ইউআরএল ক্যারেক্টার, ক্যানোনিক্যাল, টাইটেল ক্যারেক্টার, মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার, হেডিং, ইমেজ, টেক্সট এসটিএমএল রেশিও, এএমপি, সাইট ম্যাপ, robot.txt এবং গুগল অ্যানালিটিক্স, এই জিনিসগুলো আমাকে চেক করতে হবে। এবং এই জিনিসগুলো চেক করে আমাকে দেখতে হবে ওই পার্টিকুলার ল্যান্ডিং পেজের ইউআরএলটা কতটা, মানে ওই পার্টিকুলার ল্যান্ডিং পেজের কন্টেন্টটা আপনার কতটা অন পেজ অপটিমাইজ বা অন পেজের দিক থেকে কতটা মজবুত। সো আমি এখানে আমার যে কম্পিটিটর ছিল তার ইউআরএলটা আমি এখান থেকে আবার একটু কপি করে নিয়ে আসি।
ঠিক আছে, পেস্ট করে দিলাম। সো এই ছিল আমার বেস্ট এসইও টুলস কিওয়ার্ডের একজন কম্পিটিটর। এখন এই ইউআরএল এর এখন আমার ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার বলতে তার সংখ্যা, ঠিক আছে, কতগুলো ওয়ার্ড এখানে আছে ওইটা আমাকে চেক করতে হবে। সো এখন আমি এখানে একটু চলে আসি, কাউন্টিং ক্যারেক্টার। সো এখানে দেখেন তো ক্যারেক্টার উইথ স্পেস কয়টা আসছে? 38। হ্যাঁ, সো এখন ইউআরএল এর ক্যারেক্টার 38 যদি থাকে তাহলে এটা ভালো, বাট এটা যদি আপনার মোর দ্যান 60 হয়, যদি মোর দ্যান 60 হয় তাহলে আমরা এটা নেগেটিভ করে, মানে এটা খারাপ আর কি। মোর দ্যান 60 হলে এটা খারাপ। কেন? কারণ ইউআরএলটা আপনার অনেক বড়, ঠিক আছে, এবং বড় ইউআরএল হইলে আমাদের পক্ষে কি মনে রাখাটা টাফ হয়ে যায়, আমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারি না, তাই না? সো এখন আমার কম্পিটিটরের ইউআরএল কি লিমিটের মধ্যে আছে না, রেঞ্জের মধ্যে আছে না, সেটা আমার জন্য কি ভালো? এটা রেট মাস হবে, ঠিক আছে, এটাকে আমরা রেট করে দিলাম। এখন আসেন ক্যানোনিক্যাল, আমার এই পেজে ক্যানোনিক্যাল আছে কি নাই, ঠিক আছে, এটা আমরা চেক করব, বাট এখন না, এটা একটু পরে আমরা চেক করব। কিন্তু আমাকে বলেন তো ক্যানোনিক্যালটা কি জিনিস? যদি দুইটা ভার্সন থাকে, কোন ভার্সনটা মানে মানে সঠিক এটা জানার জন্য গুগলকে বোঝানো, এর জন্য ক্যানোনিক্যালটা মানে উল্লেখ করে দেয় ওনারা, ডব্লিউ ভার্সন নাকি নন ডব্লিউ ভার্সন। আচ্ছা, সো আপনি যেটা বলছেন ঠিক আছে, বাট একটু কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে যে কোন ভার্সনটা সঠিক বলতে কি আপনার অথেন্টিক, ঠিক আছে, মানে অরিজিনাল আর কি, কোন ভার্সনটা আপনার অরিজিনাল, হ্যাঁ, সেটা বোঝানোর, ডুপ্লিকেট না, এটা বোঝানোর জন্য, ডুপ্লিকেট না মানে অরিজিনাল আর কি। সো এটা বোঝানোর জন্য আপনি যে ট্যাগটা ইউজ করবেন সেই ট্যাগের নাম হচ্ছে ক্যানোনিক্যাল, ঠিক আছে। সো ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যদি মাল্টিপল ভার্সন থাকে, যেমন ধরেন ক্যানোনিক্যাল, এটা একটু আরেকটু বললে ভালো হতো। হ্যাঁ, আমি বলতেছি, একটু শুনেন আমার বলা, হ্যাঁ আমার বলাটা শেষ হয়নি, একটু মনোযোগ দিয়ে শুনেন। সো ক্যানোনিক্যাল যেটা বলতেছিলাম, ক্যানোনিক্যাল ট্যাগটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি মাল্টিপল ভার্সনে থাকে, হ্যাঁ, ধরেন আপনার ওয়েবসাইটটা ডাব্লিউ ভার্সনেও আছে এবং নন ডাব্লিউ ভার্সনেও আছে, বোথ ভার্সনে এটা অ্যাভেলেবল। তো তাহলে এটা সার্চ ইঞ্জিন বটকে বোঝানো যে আপনার এটা কোনটা অথেন্টিক, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের কোন ভার্সনটা অরিজিনাল, সেটা যে ট্যাগ দিয়ে আপনি বুঝাবেন এটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল, ঠিক আছে। কোন ট্যাগটা আপনার অথেন্টিক সেটা আপনি যে কোন ভার্সনটা আপনার ওয়েবসাইটের অথেন্টিক সেটা আপনি যে ট্যাগের মাধ্যমে বুঝাবেন সেটাকে বলা হয় ক্যানোনিক্যাল। বুঝতে পারছেন? জি। তো এখন ক্যানোনিক্যাল আমার ওয়েবসাইটে আছে কি নাই সেটা বোঝার জন্য আমরা একটা টুলস ইউজ করব, ঠিক আছে, এমনি ম্যানুয়ালি চেক করতে পারি না। জি ভাইয়া, জি পারি। ওকে, এখন আসেন আমাদের টাইটেল ক্যারেক্টারস। সো টাইটেল ক্যারেক্টারস, হ্যাঁ আচ্ছা, টাইটেল ক্যারেক্টারস বলতে এখানে কোন টাইটেলের কথা বলা হচ্ছে বলেন তো? মেটা টাইটেল, এক্স্যাক্টলি। এখন আমার এখানে মেটা টাইটেলের ক্যারেক্টার, হ্যাঁ, কত হওয়া উচিত বলেন তো? হাউ মাচ? 57। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখন এখানে কত আছে এটা আমাদের যদি দেখতে হয় তো তাহলে আমরা একটা এক্সটেনশন ইউজ করি, চলেন, ডিটেল এসইও, এটার নাম হচ্ছে আপনার ডিটেল এসইও এক্সটেনশন। হ্যাঁ, সেই যে দেখেন আমার মেটা টাইটেল দেখা যায় 18 বেস এসইও টুলস ফর ইউজ টু ইউজ ফর অর্গানিক ট্রাফিক ইন 2023, এবং এখানে ক্যারেক্টার কয়টা আসছে দেখেন তো? 52। তো তাহলে আমার এটা কি রেঞ্জের মধ্যে আছে? ঠিক আছে, রেড অ্যালার্ট স্যার, এটাও রেড অ্যালার্ট। এখন আসেন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার কত হওয়া উচিত? 150। তো দেখেন তো এখানে ডেসক্রিপশনের ক্যারেক্টার কত দেওয়া আছে? 134। সো এটাও আমার জন্য কি রেড অ্যালার্ট। ওকে, এখন আসেন হেডিং। সো হেডিং এ আমি যদি যাই, সো হেডিং এ আমার কত ক্যারেক্টার থাকা উচিত? হেডিং এ কন্টেন্ট হেডিং 57। হ্যাঁ, সো এখন আমি এটা কপি করলাম, কপি করে আমি কাউন্টিং ক্যারেক্টার এক্সটেনশনটা একটু ওপেন করে এখানে আমি এটা বসিয়ে দিই। সো দেখেন ক্যারেক্টার উইথ স্পেস কত আসছে?
56, তো এই রেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, তাইলে রেড সিগন্যাল। এখন আসেন ইমেজ। ইমেজ আমার এখানে যে ইমেজগুলো আছে এই পার্টিকুলার পেজে, আমার যে ইমেজগুলো আছে তার মধ্যে মিসিং অল্টার ট্যাগ কয়টা আছে, এটা আমি কিভাবে বুঝবো? এটাও আমি এই প্লাগইনটা একটু ওপেন করব। হ্যাঁ, এই প্লাগইনটা একটু ওপেন করে, আচ্ছা এই যে দেখেন ক্যানোনিক্যাল, এখানে ক্যানোনিক্যাল পাইছে। এই এক্সটেনশনটার নাম কি? এক্সটেনশনটার নাম হচ্ছে ডিটেইলড এসইও এক্সটেনশন। দেখেন, দেখা যায়? জি জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা দেখেন ক্যানোনিক্যাল পাইছে না? জি সো সেক্ষেত্রে এটাকে আমরা বলে দিলাম ইয়েস, ক্যানোনিক্যাল পাইছে, সো এটাও রেড সিগন্যাল। এখন আসেন ইমেজে যদি যাই, সো ইমেজ অল্টার ট্যাগ, হ্যাঁ ইমেজ অল্টার ট্যাগ নাই এই পার্টিকুলার পেজে। দেখেন কয়টা ইমেজ অল্টার ট্যাগ নাই? 13টা। তো সেক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেই আছে, ঠিক আছে, মানে 49 ইমেজে অল্টার ট্যাগ আছে, কিন্তু টোটাল কয়টা আছে? টোটাল আছে আপনার 49 এর মধ্যে আপনার উইথআউট হচ্ছে 13। তো সেক্ষেত্রে মেজরিটি কেসেই তো আপনার অল্টার ট্যাগ আছে, তাই না? 49-এর মধ্যে 13টাতে নেই, তার মানে কি আপনার 36টাতে আছে, 36 ইমেজ অল্টার ট্যাগ আছে। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অতটা সুসংবাদ নাই, কারণ মেজরিটি কেসেই আছে। এখন আসেন টেক্সট টু এসটিএমএল রেশিও। এখন টেক্সট টু এসটিএমএল রেশিও জিনিসটা কি? টেক্সট টু এসটিএমএল রেশিও জিনিসটা হচ্ছে আপনার যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে আমার যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করতেছি, ফ্রন্ট এন্ডে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি এটা হচ্ছে কি টেক্সট, ঠিক আছে? এগুলা কি টেক্সট, তাই না? টেক্সট না এটা? কিন্তু এটার ব্যাক এন্ডে আমাদের কি একটা কোড আছে না? এই প্রত্যেকটা এলিমেন্টের এগেইনস্টে ব্যাক এন্ডে আমার কি একটা কোড আছে না? সো এটাকে বলা হচ্ছে কি এইচটিএমএল কোড। এখন আমার এই টেক্সটের এগেইনস্টে এইচটিএমএল এর কোডের যে পার্সেন্টেজ, এটাকে বলা হচ্ছে টেক্সট টু এইচটিএমএল রেশিও। টেক্সটের এগেইনস্টে এইচটিএমএল এর যে পার্সেন্টেজ, এটাকে বলা হচ্ছে টেক্সট টু এইচটিএমএল রেশিও, ঠিক আছে? না স্যার, আবার বললে ভালো হয়। আমার ওয়েবসাইটে যে টেক্সট আছে, হ্যাঁ ফ্রন্ট এন্ডে যে টেক্সট আছে, এই টেক্সটের এগেইনস্টে আপনার এইচটিএমএল কোডের রেশিওটাকেই বলা হচ্ছে টেক্সট টু এইচটিএমএল রেশিও। টেক্সটের এগেইনস্টে এইচটিএমএল কোডের রেশিওটাকেই বলা হচ্ছে আপনার টেক্সট টু এইচটিএমএল রেশিও। রেশিওটা কম হলে স্যার ওই নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য ভালো। হ্যাঁ, এটা দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি কম হইলে ভালো না বেশি হইলে ভালো, বা আপনি কিভাবে মেজার করবেন ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। কিন্তু এখন কি আমরা বুঝতে পারছি টেক্সট টু এইচটিএমএল রেশিও জিনিসটা কি? জি স্যার, জি। এখন দেখেন এএমপি, ঠিক আছে? এএমপি মানে জানি আমরা, এএমপি মানে কি? না স্যার। এএমপি মানে হচ্ছে এক্সেলারেটেড মোবাইল পেজ। হ্যাঁ, এএমপি মানে হচ্ছে আপনার এক্সেলারেটেড মোবাইল পেজ। এখন আপনারা হয়তো বলতে পারেন এক্সেলারেটেড মোবাইল পেজ জিনিসটা কি? এক্সেলারেটেড মোবাইল পেজ জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কতটুকু মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে? সহজ ভাষায় আপনার ওয়েবসাইটটা কতটুকু মোবাইল ফ্রেন্ডলি, এটাকে বের করার একটা টেকনিক হচ্ছে এএমপি, ঠিক আছে? এখন এএমপি আমার ওয়েবসাইটে আছে কি নাই এটা আমরা আরেকটা টুলস দিয়ে দেখব। এটা আপাতত এটা দিয়ে দেখা যাচ্ছে না, ডিটেইল এসইও এক্সটেনশন দিয়ে এটা দেখা যাচ্ছে না, সেটা আমরা আরেকটা টুল দিয়ে বের করব যে আমার ওয়েবসাইটটা কতটা স্যার, আগে মোবাইল আমাকে ফ্রেন্ডলি। দেখাইছিলেন না একটু, যেটা দিয়ে দেখা গেছে যে ফ্রেন্ড কিনা? ওয়েবসাইট অডিটে আমরা বোধহয় দেখছিলাম। অডিটের মধ্যে হ্যাঁ, বলেন তো ওই টুলটার নাম কি? ওটা লিংক দিয়েছিলেন আপনি, ওই যে গুগল, মানে গুগল থেকে দিয়েছিল এটা দেখার জন্য। হ্যাঁ ঠিক আছে, গুগল থেকে দিছিলাম, বাট নাম মনে নাই না। আচ্ছা, আবার দেখাই দেব। এখন আসেন সাইট ম্যাপ। সো সাইট ম্যাপ কয় ধরনের হয়? দুই ধরনের দুই ধরনের হয়, HTML আর XML। এক্সএমএল। বাট এখানে কোন ধরনের কথা বলতেছে বলেন তো? আচ্ছা আমি বলে দিই, এখানে এক্সএমএল সাইট ম্যাপের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সো এখন এক্সএমএল সাইট ম্যাপ এখানে আছে কি নাই এটা আমরা চেক করব।
এখানে কি আছে দেখি একটু, দেখি 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 একটু, নাই এখানে, এখানে না এখানে নাই। আচ্ছা এক্সএমএল সাইটম্যাপ আছে কি না এটা যদি আমরা চেক করতে চাই তো আমরা ম্যানুয়ালি কিভাবে চেক করতে পারি বলেন তো? sitemap.xml, হ্যাঁ এক্স্যাক্টলি। সো দেখেন একটা সাইটম্যাপ চলে আসছে না? জি আসছে। এখানে দাগা দাগে কি করছে? এটা স্যার হোম পেজ থেকে স্যার করতে হবে না? হোম পেজ, হ্যাঁ হোম পেজ থেকে করতে হবে, এক্স্যাক্টলি হোম পেজ থেকে করবেন। ওকে, সো এক্সএমএল সাইটম্যাপ পাইছি আমরা। জি 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 স্যার। ওকে, তো এক্সএমএল সাইটম্যাপ আমরা পাইছি, ফাইন। সো এটাকে আমাদের ইয়েস দিয়ে দিতে হচ্ছে, বাট এটা আমাদের জন্য কি ভালো? জি না, ভালো না। ওকে, এখন আসেন robot.txt। আচ্ছা robots.txt জিনিসটা কি বলেন? robots.txt কি জিনিস বলেন? রোবট মানে যার মাধ্যমে আমরা গুগলকে এটা বুঝাবো যে আমার কোন কোন পেজে সে আসতে পারবে, কোন কোন পেজে সে আসতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একজন হোস্ট, ভিজিট করতে পারে। হ্যাঁ আপনার ওয়েবসাইটের একজন হোস্ট যাকে বলা হচ্ছে robot.txt, এবং এটা আমার ওয়েবসাইটে আছে কি নাই সেটা যদি চেক করতে হয় কিভাবে চেক করব? ডোমেইন এক্সটেনশনের পরে robots.txt দিতে হবে, robots.txt। হ্যাঁ, সো দেখেন সো আমার এখানে কি robot.txt আছে overload.com এ? জি আছে আছে ভাই, আছে। সো এটা ইয়েস, বাট রেড অ্যালার্ট। এখন আসেন গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি আপনাদের কি কোনো আইডিয়া আছে? না থাকলে কোনো সমস্যা নেই, কারণ আমার মনে হয় না আমি আপনাদেরকে বলছি। না স্যার বলেন নাই। আমি জানি আমি আপনাদেরকে বলি নেই, বাট আপনাদের কি কোনো আইডিয়া আছে? স্যার আমার আইডিয়া নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। গুগল অ্যানালিটিক্স এর ব্যাপারটা হচ্ছে আপনার সেটা একটু ক্লিয়ার করে। হ্যাঁ, যে গুগল অ্যানালিসিস যে স্যার বলছিলেন এটা একটু ক্লিয়ার করলে ভালো হবে। হ্যাঁ আমি এটাই বলতেছি, আপনি হয়তো বুঝেন নাই। আচ্ছা শুনেন, গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের যে ডাটাগুলো, হ্যাঁ আমার ওয়েবসাইটের ইনফরমেশন যদি আমার জানতে হয়, ফর এক্সাম্পল ধরেন আমার ওয়েবসাইটে কারা আসতেছে, হ্যাঁ কারা আসতেছে বলতে আমি মেল না ফিমেল, বা কোন এজ গ্রুপের, ঠিক আছে, কোন লোকেশন থেকে আসতেছে, কোন পেজে তারা ল্যান্ড করতেছে, তাদের সেশনের ডিউরেশন কত, ঠিক আছে। সো এই ধরনের ইনফরমেশনগুলো যদি আমার জানতে হয় তাহলে আমাকে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা এটা খুব ইজিলি জানতে পারবো। সো গুগল অ্যানালিটিক্স হচ্ছে মূলত আমাদের একটা আপনি কি বলা যায়, এটা টুল, ঠিক আছে। এটা হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের অনেক আমাদের ইনফরমেশন, অনেক আপনার তথ্য আমরা এটার মাধ্যমে বাইর করতে পারি। সো এখন আমার এখানে গুগল অ্যানালিটিক্স আছে কি নাই এই ওয়েবসাইটে সেটা আমরা কিভাবে বাইর করব? এটা বাইর করতে হলেও একটা টুলস লাগবে, ঠিক আছে, যে টুলসের মাধ্যমে আমরা এটা বাইর করতে পারি। তো এখন আমার এখানে তিনটা ইনফরমেশন আমরা পাইনি সোফার, বাকি ইনফরমেশনগুলো পেয়ে গেছি। একটা হচ্ছে টেক্সট HTML রেশিও, একটা হচ্ছে AMP এবং আরেকটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। সো এই তিনটা ইনফরমেশন আমরা যদি বাইর করতে চাই আমাদেরকে একটা টুল ইউজ করতে হবে, যেই টুলটার নাম হচ্ছে SEO কোয়েক। SEO কোয়েক মনে পড়ে? জি ভাইয়া। আচ্ছা, সো এখন যদি আমি এখানে ওপেন করি SEO কোয়েক, এখান থেকে আমি ডায়াগনোসিস, এই যে দেখেন অপশন আছে না একটা, জি ভাইয়া, এখানে আমি চলে যাব। এখানে গেলে এখন আমার কি দরকার? AMP দরকার, আর কি দরকার? টেক্সট HTML রেশিও দরকার, আর গুগল অ্যানালিটিক্স দরকার। তাহলে এখন এই যে দেখেন টেক্সট HTML রেশিও কত আসছে দেখেন তো, 16.81। তো তার মানে কি নট ব্যাড, হ্যাঁ তার মানে ভালোই, তাই না? নট ব্যাড মানে কি ভালোই, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে এটা কম থাকাই ভালো স্যার। এটা আপনি কম না বেশি আমার এখন ঠিক খেয়াল আসতেছে না, সো আমি এখনই কিছু বলতে পারতেছি না, বাট আপনি এই টুলটা ইউজ করলে সেই আপনাকে বলে দিবে, হ্যাঁ ভালো না খারাপ, ঠিক
আছে, বাট এই মুহূর্তে আমি আসলে ঠিক মনে করতে পারতেছি না। It's not a direct factor. But there are many factors to get more information. আচ্ছা এই ঠিক এই মুহূর্তে আমার ঠিক মনে আসতেছে না এটা কম হইলে ভালো না বেশি হলে ভালো, বাট এখানে সে কিন্তু একটা ভার্ডিক্ট দিয়ে দিয়েছে নট ব্যাড, মানে ভালোই, ঠিক আছে, এটা অতটা খারাপ কিছু না। তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য রেড অ্যালার্ট, ঠিক আছে। এখন আসেন এএমপি। এএমপি এই ব্যাপারটাতে যদি আমি আসি, সো দেখেন ইট সিমস দ্যাট দিস পেজ ডাজ নট হ্যাভ অ্যান এএমপি ভার্সন। তার মানে আমার এখানে কি এএমপি ভার্সন আছে? নাই, না, মোবাইল ফ্রেন্ডলি না। সো একটা পাইলাম গ্রিন, একটা গ্রিন পাইলাম। এখন আসেন গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, এই যে দেখেন গুগল অ্যানালিটিক্স ইজ মনিটরিং ইওর ওয়েবসাইট। মানে কি এখানে গুগল অ্যানালিটিক্স আছে? জি ভাই আছে। আছে, ওয়েবসাইটের জন্য ভালো, আমার জন্য রেড অ্যালার্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ওই ওয়েবসাইটের জন্য ভালো, বাট আমার জন্য রেড অ্যালার্ট। কারণ এইটার মাধ্যমে সে বিভিন্ন ইনফরমেশন পাবে, তার ওয়েবসাইটের বিভিন্ন ট্রাফিক রিলেটেড ইনফরমেশন পাবে, যেটার মাধ্যমে সে আরও বেশি আগাইতে পারবে, তার এসইও স্ট্র্যাটেজি আরও বেশি স্ট্রং করতে পারবে। হ্যাঁ, সো যেহেতু এই গুগল অ্যানালিটিক্সটা ওয়েবসাইটে আছে, সো এটা তার জন্য ভালো, বাট আমার জন্য এটা রেড অ্যালার্ট। সো তাহলে কি মনে হয়, অবস্থা কি ভালো? না, একদম না। স্যার আমার জন্য ভালো না স্যার। না, আমার জন্যই তো বলতেছি অবস্থা খারাপ। ঠিক আছে, অবস্থা সুবিধার না। এখন আসেন অফ পেজ অ্যানালিসিসে আমরা একটু যাই। সো অফ পেজ অ্যানালিসিসে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে অত কিছু দেখতে হবে না, আমরা এখানে কয়েকটা জিনিস দেখব, যার মধ্যে ইউআরএল, স্প্যাম স্কোর, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, এবং আরেকটা জিনিস দেখব আপনার নাম্বার অফ ব্যাকলিংকস, এবং আরেকটা দেখব আপনার রেফারিং ডোমেইন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস দেখব, ইউআরএল, স্প্যাম স্কোর, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, নাম্বার অফ ব্যাকলিংকস আর রেফারিং ডোমেইন। হ্যাঁ, অফ পেজ অ্যানালিসিসে আমরা এগুলো আলোচনা করব। এখন অফ পেজ জিনিসটা কি আমরা জানি? অফ পেজ বলতে কি বোঝায়? এটা জানার কথা না আপনাদের? আচ্ছা, সমস্যা নেই। অফ পেজ এসইওর জিনিসটার অর্থ হচ্ছে আপনার লিঙ্ক, আপনি যদি আপনার ওয়েবসাইটের অন্য কোনো একটা ওয়েবসাইটে ক্রিয়েট করেন, হ্যাঁ, আপনার ওয়েবসাইটের সাথে, ঠিক আছে, তো এই প্রসিডিউরটাকে বলা হয় অফ পেজ এসইও। মানে আপনার ওয়েবসাইটটাকে আপনি অন্য একটা ডিফারেন্ট ওয়েবসাইটে লিঙ্ক করে দিচ্ছেন, আপনার ওয়েবসাইটটাকে আপনি অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক করে দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। সো অফ পেজ এসইওটা কী হবে, এটা আপনাদের পরবর্তীতে আরও যখন ক্লাস হবে তখন ডিটেলস আরও বুঝাবো আপনাদের অফ পেজ এসইওর উপর। বাট আপাতত এটাই মনে রাখতে পারেন যে অফ পেজ এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে ডিফারেন্ট কোনো একটা ওয়েবসাইটের কানেকশন থাকাকেই অফ পেজ এসইও বলা হয়। এখন এখানে এক্সটার্নাল লিংক থাকলেই হয় স্যার। হ্যাঁ, একজন বলেন। স্যার আমি বলছিলাম যে তার মানে এক্সটার্নাল লিংক থাকলে হয়। হ্যাঁ, এক্সটার্নাল লিংক থাকলে হয়। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? না স্যার, এখন বুঝছি। তাহলে অন পেজ কোনটা? অন পেজ হচ্ছে আপনার একটা পেজের মধ্যে এসইওর ফ্যাক্টরগুলো আপনি যে বসাচ্ছেন একটা পেজের মধ্যে, হ্যাঁ, এসইওর যে ফ্যাক্টরগুলো আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, এটাকে অন পেজ বলা হয়। আচ্ছা, এখন অফ পেজে আমরা কি ফ্যাক্টরগুলো দেখব? ইউআরএল দেখব, স্প্যাম স্কোর, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, নাম্বার অফ ব্যাকলিংক, রেফারিং ডোমেইন। হ্যাঁ, এগুলো আমরা চেক করব। সো এখানে আমার কোন আমার কম্পিটিটর তার ইউআরএলটা আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। ঠিক আছে, কপি করে দিলাম। এখন আমার স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর মানে কি? স্প্যাম স্কোর মানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর কত, মানে আপনার ওয়েবসাইট থেকে স্প্যাম কীরকম হচ্ছে, এটা কতটা টক্সিক, ঠিক আছে, কতটা টক্সিক, এটা যে স্কোর দিয়ে বলা হয় সেটাকে স্প্যাম স্কোর বলা হয়। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের কতগুলো মানে টক্সিক ব্যাকলিংক আছে সেটা, বা টক্সিকের যে মাত্রা সেটা আমরা স্প্যাম স্কোর দিয়ে বাইর করে থাকি।
সো স্প্যাম স্কোর যদি আমাকে বাইর করতে হয় তো তাহলে এটা আরেকটা টুল দিয়ে ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে স্প্যাম স্কোর কি দেখায়, এই যে দেখায় এই যে দেখেন আমাদের এই যে আমরা পিএডিএ বাইর করার সময় বাইর করছিলাম না, এই যে দেখেন স্প্যাম স্কোর। সো আমাদের এই পার্টিকুলার ল্যান্ডিং পেজের জন্য overload.com এর জন্য আমাদের স্প্যাম স্কোর কত এখানে 13 স্যার। 13। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে এটা কম হইলে ভালো না বেশি হইলে ভালো। সো যেটা বললাম স্প্যাম স্কোর ইন্ডিকেট করবে আপনার ওয়েবসাইটের টক্সিক লেভেলটা, হ্যাঁ, যে আপনার ওয়েবসাইটটা কতটা ধরনের টক্সিক লিঙ্কগুলো আছে সেটা ইন্ডিকেট করবে। সো এটা আপনার বেশি হইলে ভালো হবে না কম হইলে ভালো হবে? কম হলে স্যার ওই ওয়েবসাইটের জন্য ভালো, বেশি হলে আমার জন্য ভালো। হ্যাঁ, কম হইলে ওই ওয়েবসাইটের জন্য ভালো, বেশি হইলে আমার জন্য ভালো। হ্যাঁ, ঠিক আছে, আপনার অ্যান্সার পারফেক্ট। সো স্প্যাম স্কোরটা যদি যেহেতু এটা কি টক্সিক লেভেল ইন্ডিকেট করে, সো এটা যত কম হবে আমার জন্য এটা তত ভালো। ঠিক আছে, এখন আমার কম্পিটিটরের জন্য তাইলে কখন মানে হইলে আমার জন্য ভালো হবে? ডেফিনেটলি তার যত বেশি হবে আমার জন্য তত ভালো হবে। এখন তাহলে এটা রেঞ্জ কত? ঠিক আছে, যে স্প্যাম স্কোর কত হইলে এটাকে আমরা বলবো যে এটা লিমিটের মধ্যে আছে, বা কত ক্রস করলে বলবো যে এটা আপনার বেশি আছে, সেটা হচ্ছে আপনার স্প্যাম স্কোর যদি আপনি দেখেন যে মোর দেন 30% হয়ে গেছে, 30%-এর বেশি যদি হয়ে যায় তখন আপনি বলবেন যে এটা কিন্তু মানে লিমিট ক্রস করছে, মানে এটা আপনার জন্য এটা খুবই খারাপ একটা ব্যাপার। হ্যাঁ, মানে আমার জন্য খুবই খারাপ একটা ব্যাপার হয়ে যাবে যদি স্প্যাম স্কোর আমার ওয়েবসাইটে 30%-এর বেশি হয়। কিন্তু এখানে দেখেন আমার কম্পিটিটর ওয়েবসাইট স্প্যাম স্কোরের সংখ্যা কত? 13%। তো তাহলে ওটা কি তার রেঞ্জের মধ্যে আছে? 30%-এর নিচে আছে না? জি স্যার, আমার জন্য রেড অ্যালার্ট। তো তাহলে এটা আমার জন্য রেড অ্যালার্ট, কারণ এটা তো রেঞ্জের মধ্যে আছে, 30%-এর মধ্যে আছে। হ্যাঁ, সো যদি 30%-এর মধ্যে থাকে তার মানে কি এটা এখানে এই ওয়েবসাইটে আপনার স্প্যাম স্কোরের সংখ্যা কম। সো এটাকে আমরা রেড অ্যালার্ট, আমাদের জন্য রেড অ্যালার্ট দিয়ে দিলাম। ঠিক আছে, স্যার আমরা কি রেড কালার করেই দিব? যদি হ্যাঁ, দেন আমাদের দেন জন্য- দেন, কোনো সমস্যা নাই। তারপর দেখেন আমাদের পেজ অথরিটি। হ্যাঁ, আমাদের এখানে পেজ অথরিটি, ডোমেন অথরিটি আমরা তো একটু আগেই বাইর করছিলাম। ডোমেন অথরিটি 77, পেজ অথরিটি 58। সো এটা দিলাম 77, 58, এবং এটাও কি আমাদের জন্য রেড অ্যালার্ট না? জি স্যার। কেন? কারণ এটা মোর দ্যান 25, তাই না? জি ভাই। এটা মোর দ্যান 25। এখন আসে নাম্বার অফ ব্যাকলিং, যে এই পার্টিকুলার ল্যান্ডিং পেজে আপনার কয়টা ব্যাকলিং করা হয়েছে। সো কয়টা ব্যাকলিং করা হয়েছে এটা আমরা কিভাবে চেক করব? আমরা চলে যাব Ahrefs ফ্রি ব্যাকলিং চেকার। ঠিক আছে, এখানে আমরা চলে আসব Ahrefs ফ্রি ব্যাকলিং চেকার। এখান থেকে আমরা ওই ইউআরএলটা কপি করে নিলাম, আমরা এটা এখানে বসায় দিব। তারপর ব্যাকলিং চেকার থেকে এক্সাক্ট ইউআরএল চেক ব্যাকলিং। সো এখানে আমার দেখেন এই পার্টিকুলার ল্যান্ডিং পেজে আপনার কয়টা ব্যাকলিং করা হয়েছে দেখেন তো। 2000 প্রায় 2000, প্রায় 2000 মানে 1800 আর কি। ঠিক আছে, একটা ল্যান্ডিং পেজে 1800টা ব্যাকলিং করছে। এখন আসেন রেফারিং ডোমেইন। রেফারিং ডোমেইন মানে কি? রেফারিং ডোমেইন মানে হচ্ছে কয়টা ওয়েবসাইট থেকে এটা করা হয়েছে। এই 1800টা ব্যাকলিং কয়টা ওয়েবসাইট থেকে করা হয়েছে এটাকে বলা হয় রেফারিং ডোমেইন। হ্যাঁ, সো রেফারিং ডোমেইন এই যে দেখেন লিঙ্কিং ওয়েবসাইট, মানে কয়টা ওয়েবসাইট থেকে এটা করা হয়েছে বলেন তো, কয়টা ওয়েবসাইট থেকে করা হয়েছে? 526টা। ঠিক আছে, সো এটা হচ্ছে 526। সো এটা হচ্ছে আমাদের মানে অফ পেজ এসইও অ্যানালিসিস। সো আমি যদি এখানে এই পার্টিকুলার ল্যান্ডিং পেজটাকে আপনার লিঙ্ক বিল্ডিং অফ পেজ এসইওর মাধ্যমে যদি ওভারটেক করতে চাই তো তাহলে আমাকে তার থেকেও এই 1800টা থেকেও বেশি ব্যাকলিং ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, 1800টার উপরও বেশি ব্যাকলিং আমাকে ক্রিয়েট করতে হবে। সো এভাবে আপনারা আপনাদের একটা কম্পিটিটরকে অ্যানালাইসিস করবেন বিভিন্ন কিওয়ার্ডের উপর, এবং যদি দেখেন যে আপনার এটা বেশি হয়ে যাচ্ছে তো তাহলে বেশি বলতে যদি দেখেন যে রেড অ্যালার্ট বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদেরকে করতে হবে, বাদ দিয়ে দিতে হবে।
সো কি ক্লিয়ার, জিনিসগুলো কি বুঝে গেছে? আমরা কম্পিটিটর অ্যানালাইসিসে অন পেজ, অফ পেজ এবং আমাদের জেনারেল যে পার্টটা ছিল আর এখানে এখানে একটু প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন। আমার কম্পিটিটরের নাম্বার অফ ব্যাকলিংক এটা বেশি হলে আমার জন্য ভালো না কম হলে আমার জন্য ভালো? এটা কম হলে আমার জন্য ভালো। আর রেফারিং ডোমেইন? রেফারিং ডোমেইন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। রেফারিং ডোমেইনটা দিয়ে আমরা বুঝি যে আসলে সে কয়টা ওয়েবসাইট থেকে করছে, বাট আমার এখানে দেখতে হবে নাম্বার অফ ব্যাকলিংক। এখন স্যার এই যে 1800 এটা কি ভালো না খারাপ? ডেফিনেটলি ভালো, সে নাম্বার 1 এ আছে না বেস্ট এসইও আর টুলসে। সবগুলাই তো ভালো, এক নাম্বার র‍্যাঙ্কিং এ আছে। হ্যাঁ, আমরা তো যে এক নাম্বার আছে তাকেই তো নিছি। জি স্যার, আমার একটা কথা ছিল স্যার, আমি একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে যে টক্সিক লেভেল যেটা, এই জিনিস কি স্যার, যদি কিছু মনে না করেন? বুঝিনি, আবার বলেন। যে সাম স্কোর যেটা বললেন না, যে এটা হচ্ছে মানে টক্সিক লেভেল কত দূর, মানে এই জিনিসটা আসলে আমি বুঝি না যে টক্সিক লেভেলটা কি আসলে। আচ্ছা আচ্ছা, টক্সিক লেভেলটা হচ্ছে যে আপনি কতটা মানে ইরিলেভেন্ট ব্যাকলিং করছেন। যেমন ধরেন আপনি ক্যাসিনো ওয়েবসাইট বা গ্যাম্বলিং ওয়েবসাইট বা অ্যাডাল্ট ওয়েবসাইট থেকে আপনি যদি ইরিলেভেন্ট ব্যাকলিংগুলো নিয়ে আসেন, তো তখন এটাকে আমরা টক্সিক লেভেল, টক্সিক বলে থাকি আর কি। এটা কি স্যার যে নাম্বার অফ ব্যাকলিং এর সাথে সম্পৃক্ত অনেকটা? ডিরেক্টলি ওইটার সাথে সম্পৃক্ত না, বাট আপনার যদি ওই ধরনের মানে স্প্যাম স্কোরের সংখ্যা, মানে এটা তো পার্সেন্টেজ, এখন হয়তো দেখা যেতে পারে আমি নাম্বার অফ ব্যাকলিং করছি 1800টা, হ্যাঁ, 1800টার মধ্যে আমার হয়তো ওই ধরনের উল্টাপাল্টা ওয়েবসাইট থেকে লিঙ্ক আপনার যতটুকু করা হয়েছে এটার পার্সেন্টেজ হচ্ছে 13%। আমরা হ্যাঁ বলেন। স্প্যাম স্কোর বলতে ওই যে খারাপ, ভালনারেবল, ঝুঁকিপূর্ণ স্যার, ওইগুলোকেই তো মেনশন করে নাকি স্যার? হ্যাঁ, স্প্যাম স্কোর বলতে এক কথায় যেগুলো খারাপ ওইটাই স্প্যাম স্কোর। তো পারবো আমরা কম্পিটিটর অ্যানালিসিস করতে? ইনশাআল্লাহ স্যার, পারবো ইনশাআল্লাহ। ওকে স্যার, এইটা নিয়ে কি কোনো কাজ আছে ফাইবারে, যে যেটা আজকে দেখলাম? অবশ্যই, এটা অধিকাংশ ক্ষেত্রে ফাইবারের সেলাররা যেটা করে ওইটা আপনার কিওয়ার্ড রিসার্চের সাথেই তারা অফার করে, ওটা আলাদা কিছু তারা অফার করে না। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের মধ্যেই তারা কম্পিটিটর অ্যানালিসিসটা দেয়, মানে ওয়ান কাইন্ড অফ অ্যাড অন হিসেবে প্রোভাইড করে। এই যে দেখেন, এই যে আছে এখানে, ঠিক আছে, আই উইল রিসার্চ দ্য বেস্ট এসইও কিওয়ার্ডস এন্ড কম্পিটিটর অ্যানালিসিস। হ্যাঁ, এটা কিওয়ার্ড রিসার্চের সাথে সাধারণত আপনার সেলাররা প্রোভাইড করে। সার্ভিস কস্টটাও তো বেশি তাহলে স্যার। সো এটা ছিল তাহলে তো আমাদের এই তিনটা বিষয় একসাথেই, তাই না? অ্যানালাইসিসের মধ্যে প্রথম জেনারেল অ্যানালাইসিস, ফর অন পেজ, ফর অফ পেজ, তিনটা না? হ্যাঁ, একই সাথে। সো এটা ছিল আমাদের কম্পিটিটর অ্যানালিসিসের পার্ট। সো এখন আপনাদের যেটা দেখাবো, স্যার আর না স্যার, আজকে অন্য কোনো টপিক না দিয়ে যদি গত ক্লাসের বিষয়টা একটু বলতে। কেন কি হয়েছে? স্যার ওই তো গত স্যার, কেজিআর এর যেটা ভিডিওটা কাট হয়ে গেছে ওটার কথা বলতেছে। ওইটা দেখাবো, ওইটা সমস্যা নেই, ওইটা আপনাদের রিভিউ ক্লাসে দেখায় দেব। স্যার আর না, ঠিক আছে, কন্টেন্ট রাইটিংটা শুরু করে দেই, কি বলেন? না 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 স্যার, কেন আজকে দেখাবো স্যার নতুন বিষয় থাকুক না স্যার নেক্সট ক্লাসে। স্যার নেক্সট ক্লাসে থাকলে ভালো হবে, এইটা এই পর্যন্তই থাকুক। নতুন টপিক স্যার নেক্সট ক্লাসে দেখায়। জি স্যার, নতুন টপিক নেক্সট ক্লাসে দেখাবো। টপিকটা কতটুকু সময় লাগতে পারে? আচ্ছা, তাহলে এলএসআই কিওয়ার্ডটা তাহলে বলে দেই। এলএসআই কিওয়ার্ডের যে ব্যাপারগুলো ছিল, স্যার গত ক্লাসের শুরুতেই কি এলএসআই কিওয়ার্ড ছিল? আচ্ছা, এলএসআই তে কি হয় বলেন?
ল্যাটেন্ট সিমান সিমান্টিক সিমান্টিক সিমান্টিক্স ইন্ডেক্সিং ঠিক আছে আচ্ছা বানানটা একটু ভুল হয়ে গেছে হ্যাঁ এখন ঠিক আছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং সো এটাই হচ্ছে আমার এলএসআই এর ফুল ফর্ম এখন এলএসআই এর জিনিসটা কি বলেন হোয়াট ইজ এলএসআই সাপোর্টিং কিওয়ার্ড যেটাকে বলি আমরা সাপোর্টিং কিওয়ার্ড ভেরি গুড সো সাপোর্টিং কিওয়ার্ড যেমন ধরেন আমার মূল কিওয়ার্ড ঠিক আছে ধরেন ফোকাস কিওয়ার্ড ঠিক আছে ফোকাস কিওয়ার্ড হচ্ছে বেস্ট এসইও টুলস সাপোজ সো এখন আমার এলএসআই কিওয়ার্ড এটার উপর বেস করে কি কি হবে টপ রেটেড এসইও টুলস হ্যাঁ বা মোস্ট পপুলার এসইও টুলস বা আপনার এসইও টুলস রিকমেন্ডেড বাই এক্সপার্ট ঠিক আছে মানে এই ধরনের রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো যেগুলোকে আমরা এলএসআই কিওয়ার্ড বলে থাকি যেটা আমার মূল কিওয়ার্ডকে সাপোর্ট করে হ্যাঁ যেটা আমার মূল কিওয়ার্ডকে সাপোর্ট করে সো এলএসআই কিওয়ার্ড হচ্ছে মূলত আপনার যেগুলো সাপোর্টিং কিওয়ার্ড থাকে সেটাকে এলএসআই কিওয়ার্ড বলা হয় এবং তারা কাকে সাপোর্ট করবে আমার ফোকাস কিওয়ার্ড মানে মূল কিওয়ার্ড ঠিক আছে এবং উদাহরণস্বরূপ আমার ধরেন মূল কিওয়ার্ড যদি হয় বেস্ট এসইও টুলস তো তাহলে আমার এলএসআই কিওয়ার্ড টপ রেটেড এসইও টুলস মোস্ট পপুলার এসইও টুলস রিকমেন্ডেড বাই এক্সপার্ট এটসেট্রা 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 ঠিক আছে সো এখন এই এলএসআই কিওয়ার্ড আমরা কেন ইউজ করব ঠিক আছে ভাই তিনটা কারণে হ্যাঁ তিনটা কারণে এর মধ্যে একটা ছিল টু fill up ল্যাকিংটাকে পূরণ করার জন্য to fill up the gap of focus keyword ঠিক আছে to rank in multiple keyword to rank in multiple keyword আর আরেকটা ছিল আমাদের to increase search volume of the content হ্যাঁ to increase the search volume of the content ঠিক আছে কন্টেন্ট হ্যাঁ সো এখন প্রথমটা দেখেন টু ফিল আপ দি গ্যাপ অফ ফোকাস কিওয়ার্ডস আমাদের যেহেতু একটা রেঞ্জ আছে ফোকাস কিওয়ার্ডের আপনার ফোকাস কিওয়ার্ড কত হতে পারে 0.2% থেকে 0.5%। সো আমরা কিন্তু এর থেকে বেশি রাখতে পারবো না, হ্যাঁ 0.5%-এর বেশি কিন্তু রাখা যায় না। সো আলটিমেটলি আমার যাতে ওই কন্টেন্টে কোনো ল্যাকিংস ফোকাস কিওয়ার্ডের যেন না হয়, সো আমরা এখানে এলএসআই কিওয়ার্ডটা তখন ইউটিলাইজ করি। এবং এলএসআই কিওয়ার্ডেরও কিন্তু একটা লিমিট আছে, সেই লিমিটটা কত বলেন তো? 0.7 থেকে 0.8% পর্যন্ত। 0.7% থেকে 0.8% পর্যন্ত এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটাও আমাকে খেয়াল রাখতে হবে। এখন আমি গ্যাপ ফিল আপ করার জন্য একেবারে এলএসআই কিওয়ার্ড দিয়ে ভর্তি করে ফেলাইলাম আমার কন্টেন্ট, তাইলে কিন্তু হবে না, ঠিক আছে। দেখা গেল কিছুক্ষণ পর পরে আমি খালি বলতেছি টপ রেটেড এসইও টুল, মোস্ট পপুলার এসইও টুল বাই কাস্টমার চয়েস, এসইও টুল বাই এক্সপার্ট চয়েস, হ্যাঁ, তাইলে কিন্তু হবে না। কেন? এটাও কিন্তু আমার কিওয়ার্ড ডেনসিটি তখন বাড়ায় দিবে, কিওয়ার্ড ডেনসিটি তখন কিন্তু বাড়ায় দিবে। সো আমার এলএসআই কিওয়ার্ডেও কিন্তু একটা লিমিট আছে, সেটা কত? সর্বোচ্চ 0.8%, সর্বনিম্ন 0.7%। টু র্যাঙ্ক ইন মাল্টিপল কিওয়ার্ড। সো এটা কি ছিল? এটা ছিল যেমন ধরেন আমি যদি বেস্ট এসইও টুল ছিলাম, হ্যাঁ, সো আমার এখানে কি আসলো? ওভারলে আসলো, হাব স্পট আসলো, টেক ট্রেডার আসলো। এখন আমি যদি এটা আপনার এটা যদি আরেকটা এতে যাই, যেমন ধরেন আমি হয়তো বললাম মোস্ট পপুলার এসইও টুলস, ঠিক আছে, এটা ইউএসএ দিলাম, গুগল সার্চে আসলাম, তাহলে এই যে দেখেন হাব স্পট, ওইখানে এটা ছিল 2 নম্বরে, এই যে বেস্ট এসইও টুলসে এখানে ছিল 2 নম্বরে, বাট মোস্ট পপুলার এসইও টুলসে, ঠিক আছে, এটা কিন্তু 1 নম্বরে চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন ওভারলো আসছে, ওভারলো এখানে 2 নম্বরে চলে গেছে, বাট র্যাঙ্কিংয়ে তো আছে নাকি? র্যাঙ্কিং আছে না, টপ 10-এ তো আছে। সো আলটিমেটলি আমার কিন্তু এটা এলএসআই কিওয়ার্ডের আরেকটা বেনিফিট হচ্ছে আমি কিন্তু মাল্টিপল কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবো। আর আরেকটা হচ্ছে টু ইনক্রিজ দ্য সার্চ ভলিউম অফ দি কন্টেন্ট, ঠিক আছে। এটা কীরকম? এটা হচ্ছে আপনার ধরেন আপনার বেস্ট এসইও টুলস, হ্যাঁ, ধরেন আমি এটা নিয়ে কাজ করতেছি,
সো আমার এখানে এটা কি আইসা রয়েছে, আচ্ছা কি জানি একটা আইসা ছিল, লেখা বোঝা যাচ্ছিল না। আচ্ছা একটু ওয়েট করি। আচ্ছা আমার ধরেন এখানে বেস্ট এসইও টুলসের সার্চ ভলিউম হচ্ছে ধরেন আমার 1600 ধরেন ফর এক্সাম্পল আমার বেস্ট এসইও টুলসের সার্চ ভলিউম হচ্ছে 1600। আর টপ রেটেড এসইও টুলসে ধরেন আমার সার্চ ভলিউম হচ্ছে ধরেন 600। ঠিক আছে, মোস্ট পপুলার এসইও টুলসের সার্চ ভলিউম হচ্ছে ধরেন আপনার 2600। হ্যাঁ, সো এখন আমি যদি আমার এই ফোকাস কিওয়ার্ড বেস্ট এসইও টুল ছাড়াও বাকি এই দুইটা যদি আমি এলএসআই কিওয়ার্ড আমার কন্টেন্টে ইউজ করি, তো তাহলে আমার টোটাল সার্চ ভলিউম কি খালি 1600 থাকতেছে, আরো বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, বেড়ে যাবে অনেক। ঠিক আছে, সো এটাকেই বলা হচ্ছে আপনার টু ইনক্রিজ দি সার্চ ভলিউম অফ দি কন্টেন্ট। হ্যাঁ, আমি এলএসআই কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে কিন্তু আমার কন্টেন্টের সার্চ ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। সো এই তিনটা হচ্ছে আমার বেনিফিট যে আমরা কেন আমাদের কন্টেন্টে এলএসআই কিওয়ার্ডগুলো রাখবো। সো ক্লিয়ার, এলএসআই কিওয়ার্ড কি, কেন ইউজ করব, জিনিসগুলো বুঝা গেছে? জি জি স্যার। কেজিআরটাকে আরেকবার বলবেন স্যার? কেজিআর তো বলে দিছি, কেজিআর প্রথমেই বলছি। ঠিক আছে, কেজিআর হচ্ছে আপনার যে কিওয়ার্ডগুলো খুবই কম্পিটিশন কম, ঠিক আছে, এবং যেটার মাধ্যমে আপনি খুব সহজে র্যাঙ্কিং করতে পারবেন, এটাকেই কেজিআর বলা হয়। ঠিক আছে, খুব সহজে র্যাঙ্কিং করতে পারবেন, খুব সহজে বলতে ধরেন আপনার 14 দিন বা 15 দিনের মধ্যে র্যাঙ্কিং করতে পারবেন, এটাকে কেজিআর কিওয়ার্ড বলা হয়। আর কম্পিটিশন কম থাকবে, আর সার্চ ভলিউম সেক্ষেত্রে বেশি না কম? সার্চ ভলিউম সেই ক্ষেত্রে আপনার ওই যে আমাদের ফর্মুলা আছে না, সার্চ ভলিউম অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম, আমাদের ওই রেঞ্জটা মেনটেন করতে হবে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে স্যার এলএসআই এর ভূমিকাটা কি? কিওয়ার্ড রিসার্চ এর বেলায় এলএসআই এর তেমন একটা ভূমিকা নাই, আপনি এলএসআই কিওয়ার্ড যে কোনো কিওয়ার্ড নিতে পারেন। ঠিক আছে, এগুলো স্যার ভিডিওতে এগুলো দেখেন। সো এই যে অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম, এভাবে আপনারা কেজিআরটা বাইট করবেন। এবং আপনাদের কেজিআর বেস্ট হচ্ছে কত হইলে বেস্ট? 0.25 এর নিচে হলে বেস্ট, তারপর গুড হইলে গুড কত? 0.25 উপরে আর একের নিচে 1। ঠিক আছে, তাহলে মোটামুটি চলে। আর রিজেক্ট করে দিব যদি আমাদের কেজিআরটা আপনার গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হইলে। ঠিক আছে, তাহলে আমরা এটা রিজেক্ট করে দেব। ঠিক আছে, কারণ স্যার গত ক্লাসে মূল বিষয় ছিল সার্ভিস ওয়েবসাইটের ক্রাইটেরিয়া ফিল আপ করা আর হচ্ছে অ্যাড সেট না স্যার? এলএসআই কেজিআর আর বাকি কিওয়ার্ডগুলো দেখায় দিছি। ঠিক আছে, ঠিক আছে, তো আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি। তো সবাই লিভ নিতেছে কেন, কি ব্যাপার? স্যার গত দিনের আমার অ্যাটেন্ডেন্সটা হয়তো নেওয়া হয়নি, লাইন থেকে চলে যেতেছে। কি লোডশেডিং? জি স্যার, জি ভাইয়া লোডশেডিং। বিদ্যুতের যে অবস্থা স্যার, খুব বিশ্রী অবস্থা। আচ্ছা, সাজ্জাদুল হক আছেন? জি স্যার। চৈতি বিশ্বাস? জি স্যার। মারিফা হক সাদিয়া? জি স্যার। অমরজিৎ চাকমা? নাহিদ? অমরজিৎ চাকমা ছিলেন, মেসেজ দিছে। আচ্ছা, তারপর নাহিদ, আচ্ছা মেসেজ যারা দিছে একটু বললেন কারা কারা মেসেজ দিছে। নাহিদ হাসান সাব্বির? আব্দুল হান্নান সরকার? রেজাউল করিম? ইয়েস স্যার। হুমায়ুন মোর্শেদ খান? আরিফুর রহমান? প্রেজেন্ট ভাইয়া। সাবিরুজ্জামান? প্রেজেন্ট ভাইয়া। আবু নাইম রাব্বি? প্রেজেন্ট স্যার। ইমাম হাসান? নাজমুল হাসান দুরন্ত? জি ভাই আছি। ফাহিমা খাতুন? জি স্যার। ফাহিম হুসেন? ইয়েস স্যার। সাদিয়া আবরার? জি স্যার। নাফিসা চৌধুরী জুই? ইয়েস স্যার। ইসরাত জাহান? মোহাম্মদ মাইনুদ্দিন?
জি স্যার। ফারদিন খান সাহিল, সুব্রত কুমার সাহা, সাব্বির হোসেন, মালিহা আক্তার তন্নি, জি ভাইয়া। হালিমা আক্তার, আপনি স্যার। রবিন ব্যাপারী, আসি স্যার, প্রেজেন্ট। মোস্তফা মাহবুব তন্ময়, জি স্যার। তারিকুল ইসলাম, তাসমিন সুলতানা, জি স্যার। শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যাম, জিতু টিপরা, ধ্রুব সরকার, এস এম এমদাদুল হক পল্লব। জি ভাই আছি। স্যার আমাদের গত ক্লাসটা কি আপলোড করা হয়েছে? গত ক্লাসে ভিডিও দেওয়া আছে গ্রুপে। জি স্যার। আগের দিনের প্রেজেন্টটা আর গত ক্লাসে প্রেজেন্টটা আমার হয়তো দেওয়া হয়নি, লোডশেডিং এর কারণে মানে বোঝা যাচ্ছিল না আমার কথাগুলো। গত ক্লাস? জি স্যার। বলেন নামটা বলেন। স্যার ফাহিমা খাতুন। ফাহিমা খাতুন, তারপর নাহিদ নাহিদ হাসান সাব্বির। ওকে, আর কেউ? ইমাম হাসান। ইমাম হাসান, ইমাম হাসান তো দেওয়া আছে। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম।